আচ্ছা, তাহলে আজকে কি দেখতেই পাচ্ছিস না, গ্রুপ টু মৌল আমরা গুলো পড়বো। গ্রুপ টু মৌল কারা কারা আছে সেটাও দেখবো, এবং এরা কারা সেটা পিরিয়ডিক টেবিলে বলাই হয়েছে, এবং এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি সেগুলো সব আবার একই কথাই বলবো। এই চ্যাপ্টারগুলো পড়ার আগে এস ব্লকের যে দুটো গ্রুপ আছে, গ্রুপ 1 আর গ্রুপ 2, আর পি ব্লকের যে 6 জন আছে তার মধ্যে প্রথম দুজনকে পড়াবে, 13 আর 14, ঠিক আছে? সেটা আমরা এই ফার্স্ট সেমিস্টারেই পড়বো। তাহলে এই জিনিসপত্রগুলো পড়ার আগে পিরিয়ডিক টেবিল বা পিরিয়ডিক প্রপার্টিস যে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ইউনিট 3 যেটা ছিল, ইউনিট 3টা ভালো করে পড়তে হবে, কারণ এখানে যে প্রপার্টিগুলো রয়েছে, প্রপার্টিগুলো আমি কি বলছি যে এগুলো আমরা বল না পিরিয়ডিক টেবিলে আমরা ভালো করে পড়ে এসেছি, তার জন্য পিরিয়ডিক টেবিলে যেহেতু বলেছি এখানে আমি জাস্ট একবার করে বলে দিচ্ছি রিমাইন্ডারের মতো করে। ইন ডেপথে গিয়ে টোটাল জিনিসটাকে বোঝানোর যে প্রপার্টি, মানে পিরিয়ডিক প্রপার্টিগুলো যেগুলো রয়েছে সেগুলো যেহেতু আগে আমি বলেছি, এবং আমি আশা করছি আগের ক্লাসগুলো দেখেছি পিরিয়ডিক প্রপার্টিসের, এখানে আমি জাস্ট রিমাইন্ডারের মতো করে দিয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে এস ব্লক এলিমেন্ট, তাহলে এস সাবসেলে দুটো ইলেকট্রনই ধরে, তাহলে এস সাবসেলে দুটো ইলেকট্রন ধরলে কনফিগারেশন কি হতে পারে? এসে একটা ইলেকট্রন অথবা এসে দুটো ইলেকট্রন। তো যখন এসে একটা ইলেকট্রন থাকবে, ভ্যালেন্স সেলে একটা ইলেকট্রন, মানে এস ইন দ্য সেন্স ভ্যালেন্স সেল, সেখানে এস অরবিটালে একটা ইলেকট্রন, তো আমার ওটা NS1 কনফিগারেশন গ্রুপ 1। আর যখন এন এর দুটো ইলেকট্রন, মানে এন এসে দুটো ইলেকট্রনই ধরবে, তখন তাদেরকে আমরা বলবো গ্রুপ 2 এলিমেন্ট। তাহলে গ্রুপ 2 এলিমেন্টের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকবে? গ্রুপ 2 সর্ববহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন থাকবে, এগুলো আমরা পিরিয়ডিক টেবিল থেকেই পড়ে আসছি, ঠিক আছে? সর্ববহিস্থ কক্ষের আগে, ঠিক আছে, বেরিলিয়ামে এগুলো তো জানিসই 8টা, বেরিলিয়ামে তো ইলেকট্রন 1:2:2, তাহলে এর আগের কক্ষ থেকে তো 8টা থাকার কথা নয়। এরপরে যারা রয়েছে, বেরিলিয়ামের পর তুই যদি ম্যাগনেসিয়াম নিস, ম্যাগনেসিয়াম 1:2:2, 2p6, তারপরে 3s2, তাহলে তার আগে 8টা ইলেকট্রন আছে ইনারে, মানে 2s2 2p6 8টা আছে, এই কথাগুলোই বলেছে। NS কনফিগারেশন থাকে, তাহলে যেহেতু এস সে লাস্ট এস সাবসেল ইলেকট্রনটা প্রবেশ করছে, তাই এদেরকে আমরা এস ব্লক মৌল বলবো। জানা জিনিসই প্রথমে বলে দিয়েছে, পিরিয়ডিক টেবিল যারা পড়েছিস এগুলো তাদের কাছে ট্রিভিয়াল ইনফরমেশন, তাদের মনে হচ্ছে দাদা এগুলো কেন আবার রিপিটে বলছো, পিরিয়ডিক টেবিলে তো এগুলো বলেছিলে। সেটা আমি আরেকবার রিমাইন্ড দিয়ে দিচ্ছি। পর্যায় নির্দিষ্ট গ্রুপ 2তে থাকে, কারণ এদের এনে দুটো করে ইলেকট্রন থাকে, এনএসে দুটো করে ইলেকট্রন থাকে। তাহলে বেরিলিয়াম 1:2:2, তাহলে হিলিয়াম 2s2, তারপরে 3s2, নিয়ন 3s2, আর্গন 4s2, এইভাবে যাচ্ছে। তাহলে পরপর এলিমেন্টগুলোকে যদি আমরা দেখি, আমরা এই গ্রুপে কাদেরকে দেখতে পাবো? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। আমরা বেরিয়াম অবধি আলোচনা করব, তারপরে রেডিও অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে বলে, এই হচ্ছে ব্যাপার। এবার এখানে 5 নম্বর কথা বলেছে, এটা ডায়াগোনাল রিলেশনশিপ থাকবে, যে এটা বেরিলিয়াম তৃতীয় পর্যায়ে অ্যালুমিনিয়ামের অনুরূপ ধর্ম প্রদর্শন করে। ডায়াগোনাল রিলেশনশিপ আমরা দেখেছি, আগের দিনও একটা ডায়াগোনাল রিলেশনশিপ দেখলাম, আজকেও একটা ডায়াগোনাল রিলেশনশিপ আছে। সো এই ব্যাপারগুলো তো ডায়াগোনাল রিলেশনশিপ বা কর্ণ ধর্ম রিলেশনশিপ, কর্ণ সম্পর্ক, রাইট, বাংলায় কর্ণ সম্পর্ক। তাহলে কর্ণ সম্পর্ক আমরা পিরিয়ডিক টেবিলে পড়ে এসেছি, কেন সেটাও পড়ে এসেছি, বেশ যাই হোক। এবার কোথায় এগুলোকে কি আকারে পাওয়া যায়, ওর্স বা এগুলো যেই ব্যাপারগুলো রয়েছে, সে ব্যাপারগুলোর মধ্যে 2-1টার নাম আমরা এখনই পড়ে রাখবো, কখনো যদি শর্ট কোশ্চেন দেয়। বেরিল কাকে বলে, বেরিল কার খনিজ, এই জিনিসপত্রগুলো আমরা দেখবো, বেরিলের সংকেতটা দেখে রাখিস। আর 2-1টা ইম্পর্টেন্ট পরেও লাগবে, ম্যাগনেসাইট, ডলোমাইট, এগুলো আসলে কি? ম্যাগনেসাইটটা হচ্ছে MgCO3, ডলোমাইটটা কি? MgCO3.CaCO3। যদি বলে কোশ্চেন এলে কি হবে, ম্যাগনেসাইট কার খনিজ এবং এটার সংকেত কি, এটাই। তাহলে ম্যাগনেসাইটের কার? ম্যাগনেসিয়ামের জন্য, ডলোমাইটও কার? ম্যাগনেসিয়ামের জন্য, এই হচ্ছে ব্যাপার। এগুলো ইম্পর্টেন্ট কিছু ওর্স, এগুলো মনে রাখতে বলছি। এছাড়া ধর ক্যালসিয়ামের জন্য আমরা লাইমস্টোন দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এটাকে ফ্লুরাইট বা ফ্লুওস্পার বলে, CF2। আমরা যখন এক্সট্রাকশন পড়বো, মেটাল এক্সট্রাকশন, সেখানে এই ফ্লুওস্পারকে দেখতে পাবি। আচ্ছা, আর মোটামুটি জিপসাম দেখ, CSO4.2H2O, কারণ আমরা প্লাস্টার অফ প্যারিস পড়বো, তখন জিপসামকে দরকার পড়বে। আর এটা তো অ্যানহাইড্রাইটটা আর স্ট্রনসিয়াম, এগুলো নিয়ে অত কিছু ভাবতে হবে না। এই 2-4টে কম্পাউন্ড, কার ওর বা কার খনিজ এবং তার সংকেতটা দেখে রাখবি, ঠিক আছে। যে কটা আন্ডারলাইন করলাম ও কটা করলেই হবে। এমনিও এখান থেকে কিছু তোকে এই চ্যাপ্টারের আন্ডারে কোশ্চেন করবে না, যদি করে স্যার। আর কিছু নেই। এবার আমরা চলে আসতে হবে পিরিয়ডিক প্রপার্টিতে। তাহলে পিরিয়ডিক প্রপার্টির মধ্যে প্রথমে আমার কি আসবে? পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ। পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধ কি হবে? গ্রুপ ওয়াইজ আমরা সবাই জানি, গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচে নামলে পারমাণবিক এবং আয়নিক ব্যাসার্ধ দুটোই বাড়ে, কারণ উপর থেকে নিচে গেলে ভ্যালেন্স সেলের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাই বাড়ছে, তাহলে নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটের ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, তাহলে ব্যাসার্ধ বাড়বে এবং আয়নীয় এবং পারমাণবিক দুটো অবস্থাতেই বাড়বে। এবার উপর থেকে নিচে বাড়লে একই কথাই আবার আসবে আগের দিনের মতো, ইনার সেলগুলো ডি অরবিটাল ইন্ট্রোডিউস হচ্ছে, তারপরে এফ আসবে,
যাই হোক, তাহলে ওই ডিএফ অরবিটালের স্ক্রিনিং ইফেক্টটা খারাপ হওয়ার ফলে আউটার মোস্ট মানে এনএস এর ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা অধিকভাবে আকর্ষিত হবে, তাহলে ব্যাসার্ধ কমে যাওয়ার কথা, একদম কমে যাওয়ার কথা। এটা ব্যাসার্ধকে রিডিউস করছে উপর থেকে নিচে, কিন্তু ওভারঅলে ব্যাসার্ধ বাড়ে কেন? আদতে নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটের ডিস্টেন্সটাই বেড়ে যাচ্ছে। তাহলে নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটের ডিস্টেন্স বেড়ে যাওয়া ইফেক্টটা এতটাই স্ট্রঙ্গার যে স্ক্রিনিং ইফেক্ট কম হওয়ার জন্য, ডিএফ অরবিটালের স্ক্রিনিং ইফেক্ট কম হওয়ার জন্য আউটার মোস্ট অরবিটালের ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস যে ভিতরের দিকে টানছে, তার ফলে যে ব্যাসার্ধটাকে কমানোর চেষ্টা করছে, সেটার থেকে আউটার মোস্ট অরবিটের সংখ্যা মানে নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটের ডিস্টেন্স বেড়ে যাওয়াটা অনেক বেশি স্ট্রঙ্গার। তার জন্য ওভারঅলে ব্যাসার্ধ বেড়ে যায়। এই কথাগুলো এখানে লেখা রয়েছে, ঠিক আছে? তো এগুলো পিরিয়ডিক টেবিলেও বলা হয়েছে, তাহলে এগুলো নতুন করে বলার কিছু নেই, হয়ে গেল। আয়নাইজেশন এনথালপি, এখানে আয়নাইজেশন এনথালপির ক্ষেত্রে আমরা গ্রুপ 1 আর গ্রুপ 2 কে কম্পারেটিভলি আলোচনা করব, ঠিক আছে? আয়নাইজেশন এনথালপি তুই যদি বলিস, আয়নাইজেশন এনথালপি সাধারণত কি ট্রেন্ড হওয়া উচিত? গ্রুপ ওয়াইজ, ওপর থেকে নিচে নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটের ডিস্টেন্স বাড়ছে। আউটার মোস্ট অরবিটে কে আছে? ইলেকট্রন। তো নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটের ডিস্টেন্স বাড়লে নিউক্লিয়াসের সাথে ওই ইলেকট্রনের আকর্ষণ বল কমবে, তাহলে অল্প এনার্জি দিলে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে আয়নাইজেশন এনথালপির ভ্যালু বা ফার্স্ট আয়নাইজেশন এনথালপির ভ্যালুটা কম লাগার কথা। তাহলে উপর থেকে যত নিচে যাচ্ছে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স বাড়ছে, তাহলে আয়নাইজেশন এনথালপি আরো কমে যাওয়ার কথা। তাই ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এদেরকে অ্যালকালাইন আর্থ মেটাল বলবো, গ্রুপ 2 মেটালদের মেনশন করিনি। আগেরটা যেমন অ্যালকালাইন মেটালস বলছিলাম, ক্ষারীয় ধাতু, এখানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ধাতুগুলির প্রথম এবং দ্বিতীয় আয়নায়ন এনথালপি বেরিলিয়াম থেকে বেরিয়াম অবধি, ঠিক আছে? বেরিলিয়াম আর বেরিয়াম অবধি ক্রমশ হ্রাস পায়, যেটাই বললাম, নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটের ডিস্টেন্স বাড়ছে, যার ফলে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বলটা কমছে, আর অল্প এনার্জি দিলে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে যাবে, ওটাই আয়নাইজেশন এনথালপি। তাহলে এনার্জিটা কম লাগবে। এবার আলোচনা করতে হবে দুটো ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সাথে, আশা করি এই সেকেন্ড পয়েন্টটা ক্ষার ধাতুগুলোর সাথে আলোচনা করছে। তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর প্রথম আয়নাইজেশন এনথালপির মান, ভালো করে এই পয়েন্টটা তো সবাই বুঝতে পারলি। 2 নম্বর পয়েন্টটা আরো বেশি, কারণ আমরা এখানে কম্পারেটিভ আলোচনা করছি। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির, তাহলে এই যে আমরা গ্রুপ 2 যে এলিমেন্টগুলো পড়ছি, তাদের প্রথম আয়নাইজেশন এনথালপি মানে ওই গ্রুপ 2 মেটাল, বেরিলিয়ামকে +1 করতে চাইছি, বা ম্যাগনেসিয়ামকে +1 করতে চাইছি, বা তার নিচে ক্যালসিয়ামকে +1 করতে চাইছি, এইদেরকে যে +1 করার মানে গ্রুপ 2 মেটালগুলোকে +1 করতে যে এনার্জিটা লাগছে, প্রথম +1 করছি মানে প্রথম ফার্স্ট আয়নাইজেশন এনথালপির ভ্যালুটা, প্রথম এনথালপি ভ্যালুটা অনুরূপ ক্ষার ধাতুগুলোর অপেক্ষা বেশি। অনুরূপ মানে বেরিলিয়ামের বাঁ দিকে কে রয়েছে? লিথিয়াম। বেরিলিয়ামের নিচে কে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের বাঁ দিকে কে আছে? সোডিয়াম। তাহলে অনুরূপ মানে বলতে চাই যে লিথিয়ামের সাথে বেরিলিয়ামের আলোচনা করব, বা আমি আলোচনা করব সোডিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের, বা আমি আলোচনা করব পটাশিয়ামের সাথে ক্যালসিয়ামের। তাহলে অনুরূপ ক্ষার ধাতুগুলোর ফার্স্ট আয়নাইজেশন এনথালপিটার মৃত্তিকা মানে অ্যালকালাইন আর্থ মেটালে মানে গ্রুপ 2 এলিমেন্ট যারা রয়েছে, তাদের ফার্স্ট আয়নাইজেশন এনথালপির মানটা বেশি কার থেকে? গ্রুপ 1 এলিমেন্টের থেকে। কিন্তু দ্বিতীয় আয়নাইজেশন এনথালপির মানের ক্ষেত্রে উল্টোটা দেখতে পাবো। কেন দেখতে পাবো? আমি দুটো এলিমেন্টকে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামকে দিয়ে আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? বাকিগুলোর জন্য একই জিনিসই হবে। আমি স্ট্যান্ডার্ড সোডিয়াম আর ম্যাগনেসিয়ামকে নিলাম, তুই অন্যগুলোকে নিয়েও করতে পারতি। তাহলে সোডিয়ামের যদি আমি করি, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s1। এবার সোডিয়ামের 3s1 এর ইলেকট্রনটাকে আমি বার করে দিতে চাইছি। তাহলে সোডিয়ামের 3s1 এর ইলেকট্রনটাকে বার করলি, সোডিয়াম মাইনাস ইলেকট্রন কি তৈরি হলো? সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাসের এখন ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2 2s2 2p6। দ্যাট মিন্স ভ্যালেন্স সেলে তুই কি বানিয়ে ফেলতে পারলি? অক্টেট। তাহলে সোডিয়ামের একটা ইলেকট্রন বেরোলে অক্টেট হচ্ছে, মানে সে স্টেবিলিটি পাচ্ছে, নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করছে। কিন্তু সোডিয়ামের অনুরূপ, তাহলে গ্রুপ 1 এ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আরো আছে, সো অন ডট 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 করে। এর পাশে গ্রুপ 2 তে, তাহলে গ্রুপ 1 গ্রুপ 2 তে কারা আছে? এর পাশে বেরিলিয়াম, এর পাশে কে রয়েছে? ম্যাগনেসিয়াম, এর পাশে কে রয়েছে? ক্যালসিয়াম এন্ড সো অন। তাহলে আমি এদের দুজনকে নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তাহলে ফার্স্ট আয়নাইজেশন এনথালপি, তাহলে এটা IP1 বললাম, ঠিক আছে? ফার্স্ট আয়নাইজেশন এনথালপি দিলাম, IP1 দিলাম, বা আয়নাইজেশন পোটেনশিয়ালও বলি আমরা এটাকে। এবার সেম জিনিসটা যদি আমি সোডিয়ামের পাশে কে রয়েছে? ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়ামের জন্য যদি করি, ম্যাগনেসিয়ামের 1s2 2s2 2p6 3s2। এবার একটা ইলেকট্রন বার করব, মানে 3s2 থেকে একটা ইলেকট্রনকে বার করলাম। দ্যাট মিন্স আমার ম্যাগনেসিয়াম মাইনাস ইলেকট্রন মানে ম্যাগনেসিয়াম সিঙ্গেল প্লাস। ম্যাগনেসিয়াম সিঙ্গেল প্লাস মানে দাঁড়ায় 1s2 2s2 2p6 3s1। তাহলে এইখানে আমি দিলাম ম্যাগনেসিয়ামের জন্য IP1। তাহলে তুই যদি দুটো জিনিসকে ভালো করে লক্ষ্য করিস,
সোডিয়ামের 3s1 এর ইলেকট্রনটা বার করছি, মানে সোডিয়ামে IP1 দিলেই সোডিয়াম প্লাস তৈরি হচ্ছে এবং সোডিয়াম প্লাসে নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করছে। কিন্তু ম্যাগনেসিয়ামে 3s2 থেকে একটা ইলেকট্রন বেরোলে ওটা কিন্তু নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করে না। সো ম্যাগনেসিয়াম দেখছে, সরি সোডিয়াম দেখছে যদি আমি 3s1 এর ইলেকট্রনটাকে বার করে দিই তাহলে আমি নোবেল গ্যাস হয়ে যাব, তাই সোডিয়াম নিজে 3s1 এর ইলেকট্রনটাকে টুক করে ছেড়ে দেয়। ঠিক আছে, এটাকে IP1 বললাম, এটাকে IP1 ড্যাশ বললাম, ঠিক আছে, আলাদা আলাদা বোঝানোর জন্য। বা আমি এটাকে IP ফর সোডিয়াম লিখলাম আর এটাকে IP1 ফর ম্যাগনেসিয়াম লিখলাম। ঠিক আছে, এবার যেহেতু সোডিয়ামের ক্ষেত্রে এগুলো আগেও বলেছি, বারবার একই কথা, প্রতিটা কথা বলার সাথে সাথে বারবার বলছি, আগেও বলেছি কেন পিরিয়ডিক টেবিল বললেই এগুলো সব জানিস। ঠিক আছে, তাহলে সোডিয়ামের 3s1 এর ইলেকট্রনটা বার করে দিলেই নোবেল গ্যাস কনফিগারেশন অ্যাচিভ করছে, কিন্তু সোডিয়ামের 3s2 থেকে একটা ইলেকট্রন বার করলে এটা নোবেল গ্যাস কনফিগারেশন অ্যাচিভ করছে না। সো এই ইলেকট্রনটাও সহজে ছাড়তে চাইবে না, সোডিয়াম 3s1 এর ইলেকট্রনটাকে সহজে ছাড়বে কারণ নোবেল গ্যাস কনফিগারেশন স্টেবিলিটি পাচ্ছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি IP1 ফর সোডিয়াম ইজ লেস দ্যান IP1 ফর ম্যাগনেসিয়াম। এটা দেখা যাচ্ছে না, আমাকে একটু সাইডে নিয়ে যেতে হবে এটাকে। তাহলে এই ঘটনাটা আমি বলতে পারি, এই জিনিসটা আমি প্রথম কথাটা বলতে পারি, তাহলে এই কথাটা আমার বেরোলো। এবার নেক্সট কথাটা হচ্ছে সেকেন্ড আয়নাইজেশন এনথালপি। সোডিয়ামের সেকেন্ড আয়নাইজেশন এনথালপি মানে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরোবে, তৈরি হবে কি সোডিয়াম 2+। সোডিয়াম 2+ ইলেকট্রনিক কনফিগারেশনটা কি দাঁড়াচ্ছে 1s2 2s2 2p5 হয়ে যাচ্ছে। প্রবলেম দেখেছিস? কারণ সোডিয়াম 2+ মানে 11 থেকে দুটো ইলেকট্রন বাদ, মানে 9টা, 2 2 4 আর 5 9টা। ম্যাগনেসিয়াম প্লাস থেকে, আচ্ছা সোডিয়াম প্লাস থেকে, সরি সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরোতো সোডিয়াম 2+ হয় না, আমার মাথায় চলছে সোডিয়াম প্লাস থেকে বার করছি, সরি। তাহলে ম্যাগনেসিয়াম প্লাস থেকে একটা ইলেকট্রন বেরোলে ম্যাগনেসিয়াম কি করছে, ম্যাগনেসিয়াম 2+ ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে 1s2 2s2 2p6। তাহলে এখানে দেখি এই এনার্জিটাকে আমি বলতে পারি IP2 ফর সোডিয়াম, আর এই এনার্জিটাকে আমি বলতে পারি IP2 ফর ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়ামের সেকেন্ড ইলেকট্রনটা বেরোলে আমি দেখতে পাচ্ছি নোবেল গ্যাস কনফিগারেশন অ্যাচিভ করছে। সোডিয়ামের সেকেন্ড ইলেকট্রনটা যদি বেরোয় সোডিয়ামের নোবেল গ্যাস কনফিগারেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে সোডিয়াম কি নিজের নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশনটাকে নষ্ট করতে চাইবে, স্টেবল কন্ডিশন নষ্ট করতে চাইবে? নিশ্চয়ই চাইবে না। তুই যদি নষ্ট করতে চাস, মানে ওই আরেকটা সেকেন্ড ইলেকট্রনটাকে বার করতে চাস, ও যেহেতু নিজের স্টেবল কন্ডিশন নষ্ট করতে চাইছে না, তাহলে ও সহজে নিজের সেকেন্ড ইলেকট্রনটাকে বার করতে দেবে না। কিন্তু ম্যাগনেসিয়াম কি দেখছে যে ও 3s1 কন্ডিশনে নোবেল গ্যাসটা অ্যাচিভ করতে পারেনি, কিন্তু 3s1 এর ইলেকট্রনটাকে যদি এখন ছেড়ে দেয় তাহলে কি হবে, 3s1 এর ইলেকট্রনটা ছেড়ে দিলে ও নোবেল গ্যাস কনফিগারেশন অ্যাচিভ করে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই সিচুয়েশনে IP2 ফর সোডিয়াম ইজ গ্রেটার দ্যান কি হয়ে যাবে IP2 ফর ম্যাগনেসিয়াম, যেটা বইয়ে বলেছে। আশা করি বুঝতে পেরেছিস, পিরিয়ডিক টেবিলেও এগুলো পড়েছিস, একই কথাই আমি বারবার বলি প্রতিটা ক্লাসে, মানে এই ক্লাসগুলোর জন্য। তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর প্রথম আয়নাইজেশন এনথালপির মান অনুরূপ ক্ষার ধাতুগুলোর থেকে বেশি। দেখতে পেলাম সোডিয়ামের IP1 এর ভ্যালুটা কম ম্যাগনেসিয়ামের থেকে, কিন্তু দ্বিতীয় আয়নাইজেশন এনথালপির মান অনুরূপ ক্ষার ধাতুগুলোর থেকে কম হয়। সেকেন্ড আয়নাইজেশন এনথালপি দেখলাম ম্যাগনেসিয়ামের কম, সোডিয়ামের বেশি। আমি গ্রেটার দেন লেস দেন সাইনটা ঠিক লিখেছি? হ্যাঁ, ম্যাগনেসিয়ামের কম, সোডিয়ামের বেশি IP2, কিন্তু এখানে উল্টোটা, সোডিয়ামের কম ম্যাগনেসিয়ামের বেশি, এই কথাটা বলতে চেয়েছে পুরোটাই। আচ্ছা, এই কথাটা যখন লিখলামই এখানেই আমি একেবারে বলে দিই, আসবে, এটা তো দেখিয়েছি, আবার এখান থেকে ড্র করাই থাকছে, আবার ওই আসলে কত অক্সিডেশন নাম্বার শো করে সেটার জন্য। বেশ, নেক্সট যদি আমরা দেখি এখানে কোশ্চেন, তাহলে তো সেকেন্ড আয়নাইজেশন এনথালপির কথাটা তো হয়েই গেল, কারণ এখানে দেওয়াই রয়েছে। এবার হচ্ছে হাইড্রেশন এনথালপি। হাইড্রেশন এনথালপি মানে সে জলে যখন দ্রবীভূত হচ্ছে এনার্জি রিলিজ করে। ঠিক আছে, ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে কি হবে, সরি ক্ষারীয় মৃত্তিকার ধাতুগুলোর ক্ষেত্রে কি হবে, একই আগেরটার মতনই, মানে যখন যার সাইজে ছোট হবে, যেমন বেরিলিয়াম উপর থেকে নিচে সাইজ বাড়ছে, তাহলে সব থেকে ছোট কে, গ্রুপ 2 তে বেরিলিয়াম। যে সাইজে ছোট তার চার্জ বাই রেডিয়াস রেশিওটার জন্য, মানে ফাইটা বাড়ছে আগের দিনের মতনই ফাই বাড়ছে, তাহলে বেরিলিয়ামের চার্জ বাই রেডিয়াস রেশিওটা হয়, মানে পোলারাইজিং পাওয়ারটা হয়, তাহলে ওর হাইড্রেটেড রেডিয়াসটা বেড়ে যাবে, জাস্ট লাইক লিথিয়াম আগের দিন যেমন হয়েছে। তাহলে এটা আমি আর এখানে ড্র করছি না, লিথিয়ামের জন্য যেভাবে বুঝিয়েছি সেম জিনিস আমি একবার রিডিং পড়ে দিচ্ছি। হঠাৎ করে গ্রুপ 2 পড়তে আসবি না, আগে গ্রুপ 1 পড়ে তবে গ্রুপ 2 আসবি। ঠিক আছে, যদি কেউ হঠাৎ করে গ্রুপ 2 দেখি স্কিপ কর, গ্রুপ 1 দেখ, তারপরে গ্রুপ 2। এবার কনসিডারিং পিরিয়ডিক টেবিল পড়ছি, যদি পিরিয়ডিক টেবিলে না পড়িস আগে পিরিয়ডিক টেবিল পড় বাবা, তারপরে এই চ্যাপ্টারে আসবি। এবার ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির আয়নের হাইড্রেশন এনথালপি ক্ষার ধাতুগুলির হাইড্রেশন এনথালপি অপেক্ষা বেশি হয়, ভালো কথা।
এনথালপিটা বেশি হয়। ক্ষার ধাতুগুলির আয়নগুলির মতো ক্ষারীয় মৃত্তিকা ধাতুর আয়নগুলিও হাইড্রেশন এনথালপি গ্রুপের ওপর থেকে নিচে ক্রমশ হ্রাস পায়। ঠিক আছে, কারণ উপর থেকে নিচে তো হ্রাস পাবেই, কারণ বেরিলিয়াম 2+ এর চার্জ বাই রেডিয়াস রেশিওটা হয়, মানে ফাই বেশি হয়, তাহলে ওর কি পোলারাইজিং পাওয়ারটা বেশি। পোলারাইজিং পাওয়ার বেশি হলে বেশি পরিমাণে ওয়াটার মলিকিউল ওর আশেপাশে জমা হবে। ঠিক আছে, তাহলে বেশি ওয়াটার মলিকিউল জমা হবে মানে বেশি সলভেটেড হচ্ছে, তাহলে ওর তো এনার্জি বেশি হবেই। উপর থেকে নিচে যেই নামছি সাইজ বাড়ছে, ফাই কমছে, পোলারাইজিং পাওয়ার কমছে, এবং ওই বড় আয়নের আশেপাশে ওয়াটার ভালোভাবে তাকে হাইড্রেট করতে পারছে না, তাহলে এনার্জিও কম রিলিজ হচ্ছে। সেটাই বলেছে। ক্ষার ধাতুগুলোর মতো, মানে অ্যালকালি মেটালগুলোর মতো অ্যালকালাইন আর্থ মেটালগুলোরও আয়নগুলোর হাইড্রেশন এনথালপি গ্রুপের ওপর থেকে নিচে ক্রমশ হ্রাস পায়। মানে সব থেকে বেশি হাইড্রেশন এনথালপি কে, মানে এনার্জিকে রিলিজ করে দিচ্ছে বেরিলিয়াম 2+। সব থেকে কম রিলিজ কি হচ্ছে Ba2+। এবং হাইড্রেটেড আয়নগুলোর পরিবাহিতা গ্রুপের ওপর থেকে নিচে, অর্থাৎ হাইড্রেটেড বেরিলিয়ামের যে, আর এটা হচ্ছে হাইড্রেটেড বেরিয়াম, ক্রমশ বৃদ্ধি পাবে উপর থেকে পরিবাহিতা, স্বাভাবিক। বেরিলিয়াম 2+ কি করে, আগেও বলেছি লিথিয়ামের জন্য যা এক্সপ্লেনেশন এখানে সেম এক্সপ্লেনেশন। বেরিলিয়াম যখন হাইড্রেটেড হয়ে যাচ্ছে, আগের বার ওই H2O জায়গায় লেখা ছিল অ্যাকুয়াস, ঠিক আছে, এখানে H2O লেখা রয়েছে। তাহলে হাইড্রেশন যদি হয়, বেরিলিয়ামের আশেপাশে যদি ওয়াটার মলিকিউলকে বেশি করে ঘিরে ধরে, তাহলে বেরিলিয়াম তার নিজস্ব, মানে তার করসপন্ডিং ইলেকট্রন, তাহলে ক্যাটায়ন ক্যাথোডের দিকে ফ্লো করতে প্রবলেম হবে। বেরিলিয়াম 2+ যখন জল ওকে ঘিরে ধরেছে, মানে ওর হাইড্রেটেড অবস্থায়, তাহলে ওকে যদি বেশি পরিমাণ ওয়াটার মলিকিউল ঘিরে ধরে, তাহলে ওই ওয়াটার মলিকিউলগুলোকে নিয়ে ক্যাথোডের দিকে যেতে ওর কষ্ট বেশি। দ্যাট মিনস আয়নিক মোবিলিটি কমছে, পরিবাহিতা কমছে। কিন্তু যেহেতু বি এর আশেপাশে ওয়াটার মলিকিউল কম, তাহলে বি এর চলাফেরাটাকে, মোবিলিটিটাকে হিন্ডার করার মতো ওয়াটার মলিকিউল ওখানে কম, তাহলে Ba2+ আশেপাশে ওয়াটার মলিকিউল কম থাকায় ও হাইড্রেটেড অবস্থায় কম্পারেটিভলি ফাস্টার রেটে ক্যাথোডের দিকে যেতে পারবে। দ্যাট মিনস আয়নিক মোবিলিটি বাড়ছে এবং কন্ডাক্টেন্স মানে পরিবাহিতা বাড়ছে। গ্রুপ 1-এও কিন্তু একই কথাই বলেছি, জাস্ট ওখানে লিথিয়াম নিয়ে আলোচনা করেছিলাম আর সিজিয়াম নিয়ে বলেছিলাম, এখানে বেরিলিয়াম আর বেরিয়াম নিয়ে বললাম, বাস এইটাই। বেশ, এই কথাগুলো এখানে বলা রয়েছে, পড়ে নিবি তাহলেই বুঝতে পারবি। আমি তো মুখে বললাম এবং আগের দিনও বলেছি, দেখ চার্জ বাই রেডিয়াস রেশিও অনুপাতের কথাটা দিয়েই বলেছে। এবার জারণ অবস্থা যে কথাটা বললাম, এখানে আমার আলাদা করে কিছু বলার নেই, আমি এখানে অলরেডি বলেছি। আমরা কি দেখতে পেলাম, এই যে গ্রুপ 2 এর যে মেটালগুলো রয়েছে, এরা অলওয়েজ +2 অক্সিডেশন স্টেটে এসে স্টেবিলিটি পায়। দেখতেই পাচ্ছিস, কারণ দুটো ইলেকট্রন যদি ছেড়ে দেয় তবে গিয়ে নোবেল গ্যাস কনফিগারেশন পাচ্ছে। গ্রুপ 1-এ কি হচ্ছিল, একটা ইলেকট্রন ছাড়লে নোবেল গ্যাস কনফিগারেশন পাচ্ছিল, তাই ওরা +1 অক্সিডেশন স্টেটই শো করছিল, মানে +1 চার্জড অবস্থা। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমি দেখালাম এক্সাম্পল হিসাবে যে দুটো ইলেকট্রন ছাড়লে তবেও নোবেল গ্যাস কনফিগারেশন পাচ্ছে। সেরকমই বেরিয়ামের ক্ষেত্রেও 2+ হবে, বেরিলিয়ামের ক্ষেত্রেও 2+ হবে, ক্যালসিয়ামের ক্ষেত্রেও তাই, স্ট্রনসিয়ামের ক্ষেত্রেও তাই। সবার জন্যই এই গ্রুপটাই সবাই দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে নোবেল গ্যাস কনফিগারেশন পাবে, তাই এরা +2 অক্সিডেশন নাম্বারই শো করবে। +1 শো করবে না, কারণ +1 বার করলে তো স্টেবল কোনো কনফিগারেশন করতে পারছে না, তো +1টা ছাড়লে সেকেন্ডটাও ছেড়ে দেবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, নেক্সট কথা যাই, এটা তো বলেই দিলাম জারণ অবস্থার কথাটা, বইয়ে জাস্ট মার্ক করি। এরা নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন +2 ইলেকট্রনিক কনফিগারেশনই লাভ করে। এখানে দুটো ইম্পর্টেন্ট কথাও লেখা আছে, সেটা বলি। তাহলে +2 অবস্থাতেই নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন শো করে, তাই এটাই হচ্ছে M+2 সিচুয়েশনটাই হচ্ছে ওদের অধিক স্থিতিশীল ইলেকট্রনিক বিন্যাস। এবার এখানে একটা ডেটা দিয়েছে মানে ডেটাটাকে কথাই বলেছে, এটা মিনিং এটা দাঁড়ায় যে এই যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো রয়েছে, এই মৌলগুলোর দ্বিতীয় আয়নন এনথালপি এদের প্রথম আয়নন এনথালপি প্রায় দ্বিগুণ হলেও এরা দ্বিযোজী আয়ন রূপে অবস্থান করে, এটা বলতে চেয়েছে। ঠিক আছে, করলেও দ্বিযোজী আয়ন হিসেবে অবস্থান করে কেন, তার রিজনটা হচ্ছে +2-তে নোবেল গ্যাস কনফিগারেশন পায়। ঠিক আছে, তাহলে ক্ষারীয় মৃত্তিকা তাদের যৌগের স্থিতিশীল +2 জারণ অবস্থা প্রদর্শন করে। ঠিক আছে, এই মৌলগুলোর কি সেকেন্ড আয়নাইজেশন এনথালপি এদের প্রথম আয়নাইজেশন এনথালপি প্রায় দ্বিগুণ হলেও কি হবে, +2 তাতেও +2 শো করবে। মানে প্রথম ইলেকট্রনটা বার করতে যতটা না এনার্জি লাগছে, সেকেন্ড ইলেকট্রনটা বার করতে তার ডবল এনার্জি লাগছে, তাতেও সেকেন্ড ইলেকট্রনটা কেন বার করবে? যদি সেকেন্ডেরটা বার করতে প্রথমেরটার থেকে বেশি লেগে যায়, তাহলে তাতেও সেকেন্ড ইলেকট্রনটা কেন বার করছে? নোবেল গ্যাস কনফিগারেশন পাচ্ছে বলে। শুধু তাই নয়, আমরা ক্রিস্টাল ল্যাটিসের কথাটাও জানি। ক্রিস্টাল ল্যাটিসের ক্ষেত্রে কি হবে, কঠিন অবস্থায় অধিক চার্জযুক্ত এবং আকারে ছোট দ্বিযোজী আয়নগুলি দৃঢ় কেলাস জাল গঠন করে, মানে স্ট্রং ক্রিস্টাল ল্যাটিস তৈরি করে। মানে ওই ক্রিস্টালটা তৈরি করার সময়, মানে আয়নীয় যৌগগুলো তৈরি করার সময়, লেটসে বেরিলিয়াম বা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম, এরা আয়নীয় যৌগ তৈরি করে তখন তো ওরা ক্রিস্টাল ল্যাটিস তৈরি করে। ক্রিস্টালাইজেশনের ক্ষেত্রে ক্রিস্টাল ল্যাটিস কি জিনিস বুঝিয়েছি, ক্রিস্টাল ল্যাটিস তৈরি করার সময় বেশি পরিমাণে এনার্জি রিলিজ করে দেয়। ঠিক আছে, কেন রিলিজ করতে পারে? +2 চার্জ রয়েছে,
রেডিয়াসটা যদি ছোট হয় ওটাই, তাহলে আকারে ছোট এবং চার্জ বেশি, তাহলে আয়নগুলি দৃঢ় কেরাস গঠন করে, এর ফলে প্রচুর শক্তি নির্গত হয়, আর একটা সিস্টেম যত বেশি এনার্জি রিলিজ করে দেবে তার স্টেবিলিটি তত বেশি হবে, এটাই। আচ্ছা, দ্রবণে আকারে ছোট দ্বিযোজী ক্যাটায়নগুলি উচ্চ হাইড্রেশন এনথালপি, সহজেই এদের দ্বিতীয় আয়নাইজেশন এনথালপিকে অতিক্রম করে যায়, বাস তার জন্য ইলেকট্রন ছাড়বেই। তাহলে হাইড্রেটেড হলে এত পরিমাণে এনার্জি রিলিজ করছে, তো দ্রবণে আকারে ছোট ক্যাটায়নগুলি উচ্চ হাইড্রেশন এনথালপি এদের সেকেন্ড আয়নাইজেশন এনথালপিকে অতিক্রম করে যায়, তাহলে হাইড্রেটেড হলে এত বেশি পরিমাণে এনার্জি রিলিজ করে যায়, ওই রিলিজ এনার্জিটা ওই ইলেকট্রনটাকে বার করার জন্য কোনো অসুবিধাই হচ্ছে না, এই কথাটুকুই বলেছে, আর কিছুই না। বেশ, এরা +3 শো করবে না, পরের লাইনে বলেছে +3 কেন শো করবে না? +3 কারণ অলরেডি নোবেল গ্যাস কনফিগারেশন পেয়ে গেছে, দুটো ইলেকট্রন বার করার পর গ্রুপ 2 এর মেটালগুলো নোবেল গ্যাস কনফিগারেশন পেয়েছে, 3 নম্বর ইলেকট্রনটাকে বার করলেও নোবেল গ্যাস কনফিগারেশনটাকে তুই নষ্ট করে দিচ্ছিস, তাই থার্ড ইলেকট্রনটা বার করা খুবই কষ্টসাধ্য, তাই এরা স্টেবল +2 অক্সিডেশন নাম্বারই শো করবে, +3 শো করবে না, বাস। বেশ, এবার ধাতব চরিত্র। ধাতব চরিত্র আমরা কি জানি? উপর থেকে নিচে নামলে মেটালিক ক্যারেক্টার বাড়ে, আর মেটালিক ক্যারেক্টারটা মানেই হচ্ছে তড়িৎ ধনাত্মকতা, তড়িৎ ধনাত্মকতা বাড়লে মেটালিক ক্যারেক্টারও বাড়বে, আর তড়িৎ ঋণাত্মকতা বাড়লে নন মেটালিক ক্যারেক্টার বাড়বে, তাহলে তড়িৎ ধনাত্মকতা আর মেটালিক ক্যারেক্টার ট্রেন্ড একই রকম হবে, আর তড়িৎ ঋণাত্মকতা আর অধাতব ধর্ম এই ধর্ম দুটো একই রকম হবে। তাহলে দেখ, তাহলে ক্ষার ধাতু মৃত্তিকাগুলি উচ্চ তড়িৎ ধনাত্মক হওয়ায় ধাতব চরিত্র বিশিষ্ট হয়, স্বাভাবিক, কারণ এদেরকে অ্যালকালাইন আর্থ মেটাল বলছি, মেটাল নামেই মেটাল আছে, মেটাল মানে ইলেকট্রন রিলিজ করবে। এতে ধাতব চরিত্র গ্রুপ বরাবর উপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পায়, যেটাই উপর থেকে নিচে ধাতব চরিত্র বাড়বেই, কারণ ইলেকট্রন রিলিজ করার সাথে যদি সম্পর্কযুক্ত হয়, উপর থেকে নিচে এলে মেটালিক অ্যাটমের সাইজ বাড়ছে, নিউক্লিয়াস থেকে আউটারমোস্ট অরবিটে ইলেকট্রন ডিস্টেন্স বাড়ছে, ইলেকট্রনটাকে সহজে ছেড়ে দেওয়া সুবিধা, সেইটাই রিজনগুলো এখানে বলা রয়েছে। আয়নাইজেশন কম হওয়ায় ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি দুটি যোজ্যতা ইলেকট্রন ত্যাগ করে দ্বি ধনাত্মক ক্যাটায়ন গঠন করে, এই কারণে উচ্চ তড়িৎ ধনাত্মক ধর্ম প্রদর্শন করে, গ্রুপের ওপর থেকে নিচে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, আবার ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি পরমাণু ক্ষার ধাতুগুলির অপেক্ষা আকারে ছোট, আবার স্বাভাবিক, কারণ আমরা জানি গ্রুপ ওয়াইজ লেফট থেকে রাইটে যদি যায়, গ্রুপ ওয়াইজ কেন গ্রুপ ওয়াইজ লেফট থেকে রাইট, কি কথা বললাম ভাব, পিরিয়ড ওয়াইজ যদি লেফট টু রাইটে আমরা যাই, পিরিয়ড ওয়াইজ লেফট টু রাইট মানে গ্রুপ 1 থেকে গ্রুপ 2 যখন যাচ্ছি, ধর এটা সেকেন্ড পিরিয়ড, এটা থার্ড পিরিয়ড, এটা ফোর্থ পিরিয়ড, তাহলে কোন একটা পিরিয়ড বরাবর যখন আমরা লেফট টু রাইটে যাই কি হয়, অ্যাটমিক সাইজটা কমে, তাহলে আমরা বলতে পারি গ্রুপ 1 এর যে মেটাল মানে ক্ষার ধাতুগুলো অ্যালকালি মেটালগুলোর থেকে অ্যালকালাইন আর্থ মেটালের সাইজ ছোট হবে, অবশ্যই গ্রুপ বরাবর, হ্যাঁ এক একটা গ্রুপ বরাবর ভাবতে হবে, উপর থেকে নিচে তো বাড়ছে কিন্তু গ্রুপ বরাবর, আবার গ্রুপ বরাবর বলছে, একটা পিরিয়ড বরাবর ভাবতে হবে, গ্রুপ বরাবর তো উপর থেকে নিচে তো বাড়ছে, পিরিয়ড বরাবর কি হবে, সাইজে ছোট হবে লেফট টু রাইটে গেলে, তাহলে গ্রুপ 1 লেফটে রয়েছে, গ্রুপ 2 রাইটে রয়েছে, তাহলে গ্রুপ 1 এর থেকে গ্রুপ 2 মেটালের সাইজ ছোট হবে, এটাই ওখানে বলেছে। তারপরে 3 নম্বর পয়েন্টে, তাহলে সাইজে ছোট হওয়ায় কি, আবার ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির পরমাণু ক্ষার ধাতুগুলো পরমাণু অপেক্ষা আকারে ছোট এবং অধিক আয়নন এনথালপি বিশিষ্ট, তাই এদের যোজ্যতা ইলেকট্রন ত্যাগের প্রবণতা ক্ষার ধাতুর অপেক্ষা কম, সুতরাং মানে সাইজে যদি ছোট হয়, সাইজে ছোট হলে ইলেকট্রনটা ছাড়া কষ্টকর হবে, ওই ফার্স্ট আয়নাইজেশন এনথালপির কথাটা যেটা ছিল, সুতরাং ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি ক্ষার ধাতু অপেক্ষা কম তড়িৎ ধনাত্মক তথা ধাতব চরিত্র বিশিষ্ট, মানে ক্ষার ধাতুগুলোর সাথে যদি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর তুলনা করি, সেক্ষেত্রে ক্ষার ধাতুগুলো বেশি মেটালিক ক্যারেক্টার আছে, আর অ্যালকালাইন আর্থ মেটাল মানে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর মেটালিক ক্যারেক্টারটা এবং তড়িৎ ধনাত্মক ক্যারেক্টারটা একটু কম, সাইজে ছোট বলে ফার্স্ট ইলেকট্রনটা সহজে ছাড়তে চায় না। একটু আগেই দেখলাম IP1 অফ সোডিয়াম আর ম্যাগনেসিয়াম দিয়ে যে আলোচনা করেছি, কলনাঙ্ক স্ফুটনাঙ্ক অত কিছু তোর কাছে জানতে চাইবে না। হ্যাঁ, গঠিত বন্ধনের প্রকৃতি, আবার এই ফাজানসুলের ব্যাপারটা, গঠিত বন্ধনের প্রকৃতি মানে বলতে চাইছে কোভ্যালেন্ট বন্ডে আয়নিক ক্যারেক্টার, দুবার বললাম, মানে ফাজানস রুল। তাহলে আগের লিথিয়ামের মতনই কেস হবে বেরিলিয়াম 2+ এরও, কারণ এই গ্রুপে যতগুলো মেটাল রয়েছে সবাই +2 মেটাল তৈরি করবে, তাহলে চার্জ সবারই জন্য ফিক্স, কি হচ্ছে গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচে রেডিয়াসটা বাড়ছে, গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচে কি হয়, রেডিয়াসটা সবারই চার্জ হচ্ছে +2, গ্রুপ 2 তে আমি তাই +2 লিখলাম। রেডিয়াসটা আমি যদি বলি, রেডিয়াসটা আমার বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, তারপর রোডিয়াম, এই উপর থেকে নিচে রেডিয়াসটা কি হয়, ইনক্রিজ করে, তাই তো, রেডিয়াসটা উপরের থেকে নিচে ইনক্রিজ করে, তাহলে সব থেকে ছোট রেডিয়াস কার, বেরিলিয়ামের, তাহলে যখন তুই বেরিলিয়ামের রেডিয়াস বসাবি তখন সব থেকে ছোট রেডিয়াস বসালি, সব থেকে ছোট ভ্যালু তুই যদি বসাস,
এটা কি হবে, সব থেকে হাই হবে। তাহলে বেরিলিয়ামের জন্য পোলারাইজিং পাওয়ার সব থেকে বেশি। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো পোলারাইজিং পাওয়ার। তাহলে আমরা বুঝতে পারছি বেরিলিয়ামের জন্য পোলারাইজিং পাওয়ার সব থেকে বেশি। দ্যাট মিনস বেরিলিয়াম তার আশেপাশে যে অ্যানায়ন রয়েছে সেই অ্যানায়নগুলো চার্জ ক্লাউডে বেশি ডিস্টরশন করবে, মানে পোলারাইজ করবে এবং কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনডিউস করবে, যেটা লিথিয়ামের জন্য ছিল। আচ্ছা, এই কথাটা বলে নিলাম, এই নিয়ে আমি আর কিছু বলছি না, আগের দিন অনেক আলোচনা করা হয়েছে। আর যদি ভালো করে এই টপিকটা বুঝতে হয়, এটার উপর একটা সিঙ্গেল ক্লাস আছে ফাজান্স রুল বন্ডিং এর, ভালো করে পড়বি ওটা। আচ্ছা, ক্ষার ধাতুগুলোর মতো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি প্রধানত আয়নীয় যৌগই গঠন করে, মেনলি আয়নীয় যৌগ গঠন করে মেন কথা। তবে এদের যৌগগুলির আয়নীয় চরিত্র ক্ষার ধাতুগুলির যৌগ অপেক্ষা কম, স্বাভাবিক। এদের মেটালিক ক্যারেক্টারটা যেহেতু কম, তড়িৎ ধনাত্মকতাটা যেহেতু কম, তাহলে এদের আয়নিক ক্যারেক্টারটাও কমছে ক্ষার ধাতুগুলোর কম্পারেটিভলি। ঠিক আছে, এবার ধাতুগুলির আয়নীয় যৌগ গঠনের প্রবণতা গ্রুপের ওপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পাবে। আয়নীয় যৌগ গঠনের প্রবণতা উপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পাবে, এক্ষুনি বললাম। বেরিলিয়ামের রেডিয়াসটা ছোট হওয়ার ফলে ফাই বাড়ছে, পোলারাইজিং পাওয়ার বাড়ছে। পোলারাইজিং পাওয়ারটা যদি বাড়ে তাহলে ওর মধ্যে কি হবে, সমযোজী ধর্ম বেশি তৈরি করবে। তাহলে উপর থেকে নিচে আয়নীয় যৌগ গঠনের প্রবণতা বাড়ছে, নিচ থেকে উপরে সমযোজী যৌগ গঠনের প্রবণতা বাড়ছে। এই হচ্ছে ব্যাপার। বেরিলিয়াম সমযোজী যৌগ গঠন করে, যেটা বলছিলাম, এটাকে আমি আলাদা করে মার্ক করি। বেরিলিয়াম সমযোজী যৌগ গঠন করে। এবার ম্যাগনেসিয়ামেরও কিছুটা সমযোজী যৌগ গঠনের প্রবণতা লক্ষ্য করা যায়, ভালো কথা। বাকি ধাতুগুলি আয়নীয় যৌগ গঠন করে। ম্যাগনেসিয়াম কারণ বেরিলিয়ামের নিচে আছে, ও কিছুটা কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনডিউস করছে, এই হচ্ছে ব্যাপার। বেশ, কারণগুলো তো এখানে বলাই আছে, তাহলে এটা একটু ভালো করে পড়বি। নেক্সট, ঘনত্ব কাঠিন্য অত ব্যাপার নাই। তড়িৎ পরিবাহিতা, তাপ ও তড়িতের পরিবাহিতা যদি কথা বলি, অবশ্যই তাপ ও তড়িতে সুপরিবাহী হবে, কারণ এতে ভ্যালেন্স ইলেকট্রন, মেটাল তো ইলেকট্রন রিলিজ করবেই। তাহলে অপেক্ষাকৃত শিথিলভাবে যে লাস্টের যে দুটো ইলেকট্রন রয়েছে, ওই দুটো ইলেকট্রনকে তো এরা সহজেই ছেড়ে দেয়। তো ওই ইলেকট্রনগুলোই চার্জের এবং তাপের পরিবাহিতার জন্য দায়ী, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এই কারণে তাপ ও তড়িতে সুপরিবাহী হবে, যেহেতু মেটাল। এটা তো আলাদা করে বলার কিছু না, তোকে জানতে চাইবেও না, চিন্তা নেই। শিখার বর্ণটা নিয়ে যে ফ্লেম টেস্ট করবো, সেই ফ্লেম টেস্টে কিরকম কি কালার হয় সেই নিয়ে আমরা আলোচনা করতে হবে, এবং রিজনটাও আলোচনা করতে হবে, খুব জানা দরকার এটা। কারণ হয়তো ক্লাস 11-এ তোদের ইনঅর্গানিকের প্র্যাকটিক্যাল, বা ক্লাস 11-ই থাকবে, মনে পড়ছে না কোন ক্লাসে আছে, সল্ট অ্যানালিসিসের ক্ষেত্রে কিন্তু ফ্লেম টেস্ট করতে হয়। স্কুলে যদি করায় তার রিজনটাও জানা দরকার, এবং এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের একটা টুল। ইনঅর্গানিকের যে সল্টের ক্যাটায়নগুলো কি ক্যাটায়ন আছে সেটা জানার জন্য এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট টুল। তাহলে আপাতত কালারগুলো একটু দেখ। ক্যালসিয়ামের জন্য লিখেছে ইটের মতো লাল, ওটা আমরা রেড বলছি। স্ট্রনসিয়ামের জন্য গাঢ় লাল, ক্রিমসন রেড বলে। আর এদিকে বেরিলিয়ামের জন্য তুই অ্যাপেল গ্রিন কালার পাবি। ঠিক আছে, কচি আপেলের মতো সবুজ একটা কালার, দেখে কালারগুলো বোঝা যায়। এটা রেড, এটা গাঢ় লাল। এই দুটো লালের মধ্যে কি তফাৎ, তুই যদি প্র্যাকটিক্যালি ক্যালসিয়াম আর স্ট্রনসিয়ামের সল্ট নিয়ে আলাদা আলাদা করে হিট আপ করিস, তুই কালার দুটো দেখে বুঝতে পারছিস। ক্যালসিয়ামের জন্য রেডটা এরকম, স্ট্রনসিয়ামের জন্য রেডটা এরকম করে লিখে দিলে তো বোঝা একটু চাপ, কারণ কালারটা চোখে দেখতে হবে। আর এই গ্রিনটা কিরকম টাইপের হয় সেটা চোখে দেখলে ভালো করেই বুঝতে পারবি। চৌম্বকীয় ধর্মের মধ্যে বুঝবো, চৌম্বকীয় ধর্ম বলছে মানেই তোর মাথায় চলবে আনপেয়ার্ড ইলেকট্রন। কোনো অরবিটালে কি আনপেয়ার্ড ইলেকট্রন আছে না নেই, এটা তোর মাথাতে প্রথম কাজ চলবে। তাই তুই যদি ক্ষার ধাতুগুলো ইলেকট্রনিক বিন্যাস দেখিস, এদের কোনো মানে নিউট্রাল অবস্থায় কোনো অরবিটালি সিঙ্গলি ফিল্ড মানে আনপেয়ার্ড ইলেকট্রন নেই। যদি আমি বেরিলিয়ামের কথা বলি 1s2 2s2 ফিল্ড, ম্যাগনেসিয়ামের কথা বলে 1s2 2s2 2p6 3s2, সেম ওয়েতে ক্যালসিয়ামে চলে গেলে একদম 3p6 দিয়ে 4s2 সো অন। তুই যদি চলিস কোনো অরবিটালেই আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলে আনআয়োনাইজড অবস্থাতেও এগুলো ডায়াম্যাগনেটিক, রাইট? আনপেয়ার্ড ইলেকট্রন নেই তাহলে ডায়াম্যাগনেটিক। আর এদের যদি আয়ন করিস, আয়নে তো জোড়া ইলেকট্রন বার করে দিচ্ছিস, তাই না? NS2 থেকে দুটো ইলেকট্রন বার করছিস, যদি NS2 থেকে একটা ইলেকট্রন বার করতে তাহলে প্যারাম্যাগনেটিজমের ব্যাপার ছিল, কিন্তু এটা স্টেবল অবস্থায় তো দুটো ইলেকট্রন বেরিয়ে যায়। তাহলে এমনি ওরা জোড়া, তাহলে জোড় সংখ্যা থেকে তুই যদি জোড় সংখ্যা বাদ দিস তাহলে জোড় সংখ্যাই হবে, তাহলে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। তাহলে +2 অবস্থা নেই আর নিউট্রাল অবস্থা নেই, কোনো অবস্থাতে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলে এটা সব সিচুয়েশনে ডায়াম্যাগনেটিক। বেশ, তাহলে আমরা এই দিকের কাজটা সেরে ফেললাম, আমরা এদিকে চলে আসি। তারপর এবার আমরা কি করবো, এদের বিভিন্ন রাসায়নিক ধর্ম রয়েছে, সেই রাসায়নিক ধর্মগুলো দেখি। তাহলে আগের দিন যেমন দেখলাম বিজারক দ্রব্য, এরাও বিজারক প্রকৃতিরই হবে। তো বিজারক প্রকৃতি কেন হবে, কারণ কারা বিজারক দ্রব্য, যারা অন্য কাউকে বিজারিত করে, নিজে জারিত হয়। জারণ মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা। এবার ক্ষার ধাতু খুব তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়ে। যদি অ্যালকালাইন, ক্ষারীয় মৃত্তিকা ধাতু কথা বলি, তাদের থেকে একটু লেস সহজে ছাড়ে। লেস সহজে কথাটা কেমন শোনাচ্ছে, কম সহজে ছাড়ে, কিন্তু ইলেকট্রন তো ছাড়ে, মোদ্দা কথাটা হচ্ছে। এরা তো সেই আলটিমেটলি ইলেকট্রন তো ছেড়ে দেয়,
এবার যদি ইলেকট্রন ছেড়ে দেয়, কথাটা হচ্ছে সেটাই, যদি ইলেকট্রন ছাড়ার প্রবণতাটা বেশি হয় তাহলে নিজে জারিত হচ্ছে, ওই ছেড়ে দেওয়া ইলেকট্রনটা অন্য কেউ গেইন করবে, সে বিজারিত হয়ে যাবে। তাহলে যারা নিজেদের ইলেকট্রন ছাড়ার প্রবণতা হাই, তাহলে যাদের ইলেকট্রন রিলিজ করে দেওয়ার প্রবণতা হাই তারা কি দ্রব্য? যাদের নিজেদের ইলেকট্রন রিলিজ করে দেওয়ার প্রবণতা হাই তারা বিজারক দ্রব্য, কারণ তাদের নিজেদের জারণ হচ্ছে ইলেকট্রন রিলিজ করার ফলে। এটাই। তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি ক্ষার ধাতুর তুলনায় দুর্বল, কারণ ওরা প্রথম ইলেকট্রনটা সহজে ছাড়তে চায় না, তাই দুর্বল বিজারক পদার্থ। এবং ক্ষার ধাতুগুলির মধ্যে এদের বিজারণ চরিত্র গ্রুপের ওপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পাবে। ওপর থেকে নিচে কেন ক্রমশ বৃদ্ধি পাবে? তাহলে কি বললাম, যে সহজে ইলেকট্রন ছেড়ে দেয় তাই সে নিজে জারিত হচ্ছে। তাহলে গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচে অ্যাটমের সাইজ বাড়ছে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স বাড়ছে, আকর্ষণ বল কমছে, তাহলে গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচে ইলেকট্রন ছেড়ে দেওয়া সুবিধা, ওই জন্য মেটালিক ক্যারেক্টারটাও বাড়ছিল। তাহলে যে যত সহজে ইলেকট্রন ছাড়বে তাহলে তার নিজে জারিত হওয়ার ইচ্ছা বেশি, মানে অন্য কাউকে সহজে বিজারিত করছে, মানে ভালো বিজারক দ্রব্য। তাহলে ক্ষার অ্যালকালাইন মেটালসের থেকে অ্যালকালাইন আর্থ মেটাল কম্পারেটিভলি বাজে বিজারক, এবং ওপর থেকে নিচে যদি দেখি গ্রুপ 2 এর বিজারণ ক্ষমতাটা ক্রমশ বৃদ্ধি পায়। ব্যাখ্যাটা আমি মুখে বললাম, পিরিয়ডিক টেবিল পড়বি, ভালো করে বুঝতে পারবি, এটা একবার রিডিং পড়লে আরো ভালো করে বুঝতে পারবি। এবং পিরিয়ডিক টেবিলে এই জারক দ্রব্য বিজারক দ্রব্য নিয়ে আমি আবার ওখানে ডিটেলে আলোচনা করেছি পিরিয়ডিক ট্রেন্ডে। আচ্ছা, বায়ুর সঙ্গে বিক্রিয়া, এরা এয়ার এর সাথে রিয়াকশন করে কিরকম কি তৈরি করে, মনো অক্সাইড পারঅক্সাইড এরকম টাইপের তৈরি করে, দেখে নিতে পারিস। স্ট্রনসিয়াম বেরিয়াম এরা পারঅক্সাইড তৈরি করে, এই পাশেই লেখা রয়েছে। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এরা মনো অক্সাইড তৈরি করে, আর বেরিয়াম স্ট্রনসিয়াম কি করে, পারঅক্সাইড তৈরি করে, বাস গল্প শেষ। যদিও এখানে প্রিভিয়াস ইয়ার থেকে তেমন কিছু প্রশ্ন নেই, যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসার চান্স বেশি সেই জায়গাগুলোই পড়ছি আমরা। জলের সঙ্গে বিক্রিয়া, জলের সঙ্গে বিক্রিয়াতে কি করবে? জলের সঙ্গে বিক্রিয়াতে এই যে কি বিজারক দ্রব্য, ই নট ভ্যালু বলেছিলাম, এগুলো তো এই ক্লাসে পার্ট নয়, এগুলোকে আমাদের বলতে গেলে ইলেকট্রোকেমিস্ট্রি বুঝতে হবে, যেটা আমাদের 12 এর পার্ট। তো যেটা যখন পড়বো তখন, এখন যে জিনিস শেখাইনি, যে জিনিস এখন নেই, সেই টার্মিনোলজিগুলো ইউজ করা মানে কনফিউশন বাড়বে বই কমবে না। তো তুই মোটামুটি এটুকু মনে রাখবি, জলের সাথে মেটালটা জলের সাথে যদি রিয়াকশন করে হাইড্রোক্সাইড তৈরি করে, ঠিক আছে? তাহলে মেটাল হাইড্রোক্সাইড, তাহলে BeOH হোল টুয়াইস, CaOH হোল টুয়াইস কে তো খুব ভালো করেই চিনিস, MgOH হোল টুয়াইস এই দুটোকে তো দেখেছিস। বাকি মেটালগুলো ওরকম +2 যেহেতু, তাহলে দুটো OH- কে নিয়ে হাইড্রোক্সাইডটা তৈরি করবে, লেখা আছে। আচ্ছা, এবার নাইট্রোজেনের সঙ্গে নাইট্রাইট তৈরি করে, ঠিক আছে। হ্যালোজেনের সাথে রিয়াকশন করে ওই দেখ CaCl2, BeCl2 ওই যে VSEP এর দেখেছি, বা MgCl2 এরকম ক্লোরাইডস যৌগ তৈরি করে, বেশ, মানে হ্যালাইডস। ডাইহাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, ডাইহাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়াটা দেখি, তাহলে মেটালের সাথে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া হলে হাইড্রাইড তৈরি হয়, কারণ মেটালটা প্লাস চার্জ থাকে আর হাইড্রোজেনটা নেগেটিভলি চার্জ থাকে, হাইড্রাইড তৈরি হয়, ভালো হিসাব। তাহলে মেটালের সাথে হাইড্রোজেন রিয়াকশন করে তুই যদি হিট করিস তাহলে কি হবে? উত্তপ্ত অবস্থায় MH2 স্ট্রাকচার তৈরি হবে, মেটালের জায়গায় Mg লাগিয়ে দিলি, ক্যালসিয়াম লাগালি, স্ট্রনসিয়াম লাগালি, বেরিয়াম লাগালি, বেশ। এবার এই যে BeCl2, তাহলে BeH2 কে আমরা কি করে বানাবো? হাইড্রোজেন দিয়ে হিট আপ করলে তো তৈরি হচ্ছে না, তাহলে BeCl2 যে বেরিয়াম ক্লোরাইড বানালি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে, অর্গানিকে দেখবে এটা খুব ইম্পর্টেন্ট একটা রিডিউসিং এজেন্ট, হাইড্রাইড ডোনেট করে, তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিয়াকশন করলে BeH2 এটা তৈরি হতো, তার সাথে LiCl AlCl দিয়ে তৈরি হচ্ছে, ভালো কথা। এবার এখানে কিছু জিনিস ভালো করে এখান থেকে পড়তে হবে, ঠিক আছে? এটা এখান থেকে ভালো করে আমাদের পড়তে হবে, এই জিনিসটা এখন পরপর পড়বে। তাহলে বেরিলিয়াম 2+ আর ম্যাগনেসিয়াম 2+ এর ধ্রুবায়ন ক্ষমতা বেশি, ওই যে পোলারাইজিং পাওয়ারটা বেশি, কারণ রেডিয়াসটা ছোট, +2 চার্জ সবারই কমন, রেডিয়াসটা ছোট হয়ে যাওয়ার ফলে পোলারাইজিং পাওয়ারটা বেশি। পোলারাইজিং পাওয়ার বেশি বলে বেরিলিয়ামের যে হাইড্রাইড আর ম্যাগনেসিয়ামের যে হাইড্রাইড উভয়ই সমযোজী যৌগ, মানে ওখানে কোভালেন্ট ক্যারেক্টারটা বেশি আয়নিক ক্যারেক্টারের থেকে। এবার অণু দুটিতে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের যোজ্যতা কক্ষে 4টি করে ইলেকট্রন থাকে, ঠিক আছে? কেন যোজ্যতা কক্ষে 4টি করে ইলেকট্রন থাকে? VSEPR থিওরিটা দিয়ে আমি যদি বোঝাই, যোজ্যতা কক্ষে 4টি করে ইলেকট্রন থাকে কোথায়? বেরিলিয়ামের সাথে হাইড্রাইড করলে, ম্যাগনেসিয়ামের সাথে হাইড্রাইড করলে, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ওই বন্ডেড সিচুয়েশনে 4টি ইলেকট্রন। সিঙ্গেল অ্যাটম আকারে ভাবলে তুই বলবি স্যার ওখানে তো 2টো ইলেকট্রন, 4টি ইলেকট্রন আসছে কোথায়? 4টি ইলেকট্রন কিভাবে আসছে? এই বন্ডেড সিচুয়েশনে। তাহলে BeH2 আমি যদি VSEPR করি, তাহলে BeH2 এর আমি যদি VSEPR করি কি আসবে? BeH2 এর আমি যদি VSEPR করি তাহলে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে বেরিলিয়াম, বেরিলিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন টোটাল হচ্ছে 2টো, হাইড্রোজেন হচ্ছে মোনোভ্যালেন্ট, 2টো হাইড্রোজেন একটা করে 2টো ইলেকট্রন দিয়েছে, 2 আর 2 এ 4। এই যে 4টে ইলেকট্রন মানে হচ্ছে 2টো ইলেকট্রন পেয়ার, 2টো ইলেকট্রন পেয়ারের মধ্যে 2টোই বন্ড পেয়ার, তাহলে 2টো বন্ড পেয়ার, 0 লোন পেয়ার। তাহলে এটা কোন স্ট্রাকচারের সাথে ম্যাচ খাচ্ছে? Ab2L0 এর সাথে ম্যাচ খাচ্ছে। Ab2L0 মানে মলিকিউলার স্ট্রাকচার কি আছে বা শেপ কি আছে? লিনিয়ার আছে। তাহলে বেরিলিয়ামের এই যে হাইড্রোজেনের সাথে বন্ডেড সিচুয়েশনে এই যে বন্ডে 2টো ইলেকট্রন আর এই যে বন্ডে 2টো ইলেকট্রন
সবগুলোকে তো বেরিলিয়াম ইউজ করছে, আর এই দুটোকে হাইড্রোজেন, এই দুটোকে হাইড্রোজেন। তাহলে এই বন্ডেড সিচুয়েশনে বেরিলিয়ামের ভ্যালেন্স শেলে টোটাল কতগুলো ইলেকট্রন? দুটো ইলেকট্রন, মানে দুটো বন্ড পেয়ার মানে 4টে ইলেকট্রন, এই কথাটা বলতে চেয়েছে। ঠিক আছে, এবার হয়েছে। এবার BeH2 কি কোনো লোন পেয়ার নেই, তাহলে দুটো বন্ড পেয়ার আছে, তাহলে 2 2 4টে ইলেকট্রন। সবাই তো অক্টেট করতে চায়, বলেছিলাম না অক্টেট ডেফিসিয়েন্ট, বেরিলিয়াম ক্লোরাইডটা বলেছিলাম, তাহলে বেরিলিয়ামের হাইড্রাইডটাও তাই হবে অক্টেট ডেফিসিয়েন্ট। তাহলে এদের অক্টেট করার একটা বিশাল ইচ্ছা আছে। ঠিক আছে, সেই ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য ইলেকট্রন ঘাটতি আছে, এবং এই ঘাটতি পূরণ করার জন্য এরা পলিমার BeH2 হলেন MgH2 হলেন এরকম গঠন করে, যাতে দুটি বেরিলিয়াম বা দুটি ম্যাগনেসিয়াম পরমাণু, 3 কেন্দ্রিক 2 ইলেকট্রন, 3 সেন্টার 2 ইলেকট্রন। ঠিক আছে, কি 3 সেন্টার ভালো করে পড়বি, 3 সেন্টার 2 ইলেকট্রন হাইড্রোজেন সেতু বন্ধন দ্বারা যুক্ত থাকে। আপাতত 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড নিয়ে এখানে কিছু বলছি না, কারণ পি ব্লকের যে বেরিলিয়ামের জন্য B2H6 এর জন্য এই জিনিসটা ওইখানে ভালো করে হাইব্রিডাইজেশন দেখিয়ে অরবিটাল ড্র করে ভালো করে বলা রয়েছে। এটা যে নেক্সট ক্লাস করাবো সেখানে যখন আমরা গ্রুপ 13 পড়বো, গ্রুপ 13-এ আমরা 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আপাতত এটা দেখে রাখ। এইখানে এটা কোশ্চেন হতে পারে এন্ট্রান্সের। এই যে কম্পাউন্ডটা যে পলিমার আকারে থাকছে, এই পলিমার আকারে থাকার সময় বেরিলিয়ামের হাইব্রিডাইজেশন কি? এই পলিমারাইজেশন স্ট্রাকচারে বেরিলিয়ামের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, মানে টেট্রাহেড্রালি 4টে হাইড্রোজেনকে ঘিরে রেখেছে, দুটো প্লেনে, একটা অ্যাবাভ দ্য প্লেনে, একটা বিলো দ্য প্লেনে। ঠিক আছে, এইভাবে পলিমারটা তৈরি করতে করতে যায়। হোলেন লিখেছে কারণ শেষ নেই, এর নাম্বার অফ চলছে, বাস এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা কিন্তু একটু ভালো করে পড়বি। 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড থাকে, পলিমার করে ফেলে, ইলেকট্রনের ঘাটতি আছে বলে সেটাকে পূর্ণ করতে চায়। এটা ভালো করে পড়বি, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট কোর কনসেপ্ট সেগুলোকে আমি আরো বেশি ভালো করে বলে দিচ্ছি। কার্বনের সঙ্গে বিক্রিয়া, ঠিক আছে, হ্যাঁ তরল অ্যামোনিয়া। এই কোশ্চেনটা যে তরল অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করলে যে নীল বর্ণের দ্রবণ তৈরি হয়, ওটা ওই কোশ্চেনটা পার্টিকুলারলি গ্রুপ 1 এর জন্য দেবে, গ্রুপ 2 এর জন্য দেবে না। তাও গ্রুপ 2 তে তুই যদি করিস একই টাইপেরই হয় এবং নীল বর্ণের দ্রবণ তৈরি হয়, এটা পড়তে পারিস। তবে এই অ্যামোনিয়ার জন্য যদি কোশ্চেন আসে, তাহলে ওটা গ্রুপ 1 এর জন্যই আসবে, গ্রুপ 2 এর জন্য আসবে না। ঠিক আছে, কারণ আমি কোনো এন্ট্রান্স এক্সামে গ্রুপ 2 থেকে এই কোশ্চেনটা করতে দেখিনি, গ্রুপ 1 থেকেই দেখেছি। আচ্ছা, জটিল যৌগ গঠনের প্রবণতা, এখানে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করার একটা প্রবণতা আছে। এই কমপ্লেক্স কম্পাউন্ডটা আমরা পরের সেমিস্টারে তো থাকবে না, পরের সেমিস্টারে নেই, 12-এ কোনো একটা সেমিস্টারে পড়বো, আমার মনে নেই কোন সেমিস্টারে আছে, যেটাকে আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, ঠিক আছে, কোঅর্ডিনেট বন্ডের উপর দাঁড়িয়ে আছে টোটাল চ্যাপ্টারটা। সো ওইখানে পড়তে হবে, এবং ইন্টারেস্টিং ফ্যাসিনেটিং চ্যাপ্টার, সুন্দর একটা চ্যাপ্টার। ধাতু নিষ্কাশন এখানে কিছু পড়তে হচ্ছে না, আমরা এই জায়গাটা কমপ্লিট করে ফেললাম। ইম্পর্টেন্ট জায়গাগুলোর দিকে বেশি নজর দিবি, এটা হচ্ছে ব্যাপার। সমস্ত পড়তে গেলে সব মনে রাখতে পারবি না, অত ছোট ছোট ইনফরমেশন তোর কাছে পরীক্ষাতে জানতেও চাইবে না। প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করাবো, তাহলেই বুঝতে পারবি কি টাইপের কোশ্চেন আসবে। যেখানেই দেখবি কি বলে কোভ্যালেন্ট আর আয়নিক ক্যারেক্টারের কথা বলেছে, আসবে। ইম্পর্টেন্ট কিছু কম্পাউন্ড যেগুলো হতে পারে সেগুলো তো আমি বলছি। এছাড়া অক্সাইডস আর হাইড্রাইডস এর নেচার, এইসব জায়গাগুলো থেকে প্রশ্ন করবে, পিরিয়ডিক টেবিল থেকে যে টাইপের কোশ্চেন হতো। আচ্ছা, এবার কি ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো যৌগ সমূহের সাধারণ বৈশিষ্ট্য। কি সাধারণ বৈশিষ্ট্য? ক্ষারকীয় চরিত্র, স্বাভাবিক ক্ষারকীয় চরিত্র দেখাবেই, কারণ মেটাল তো, মেটালের অক্সাইডস গুলো ক্ষারকীয় চরিত্র দেখায়, কারণ জলে ডিজলভ হয়ে ওরা ক্ষার তৈরি করে। আগেও বলেছি, উপর থেকে নিচে যত মেটালিক ক্যারেক্টার বাড়বে তত তার অক্সাইডের ক্ষারকীয় ক্যারেক্টারও বাড়বে। এগুলো পিরিয়ডিক টেবিলেও বলে এসেছি। এই কোশ্চেন পিরিয়ডিক টেবিলের আন্ডারে করতে পারে, এইটা কোশ্চেন গ্রুপ 2 এর আন্ডারেও পড়তে পারে। এটা আসলে বলতে পারিস এক প্রকার এক্সটেন্ডেড পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলে আমরা জেনারেল প্রপার্টিগুলো পড়ে নিলাম, এখানে সেটাকে এক্সটেনশনে প্রতিটা গ্রুপ তুলে এক্সটেনশন করে প্রতিটা গ্রুপকে নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি আলোচনা করছি। তাহলে এটা জাস্ট লাইক তোর এক্সটেন্ডেড পিরিয়ডিক টেবিল ছাড়া আর কিচ্ছু না। বেশ, বিইও কেন? হ্যাঁ, এটা ভালো করে পড়বি। হ্যাঁ, ভালো করে খুব ভালো করে। বেরিলিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী, ভালো করে মনে রাখবি। বেরিলিয়াম অক্সাইড এটা ক্ষারীয় ক্যারেক্টার, মানে ক্ষারীয় অক্সাইড হলেও এর উভধর্মী, ক্ষারীয় অক্সাইড হলেও কতটা ভুল, বেরিলিয়াম মেটাল হলেও এটা উভধর্মী অক্সাইড তৈরি করে। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবি কথাটা। এবং কেন? এটা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে। বিইও HCl এর সাথে রিঅ্যাকশন করে যাচ্ছে, সল্ট এন্ড ওয়াটার দিচ্ছে। বিইও NaOH এর সাথে রিঅ্যাকশন করে সল্ট এবং ওয়াটার দিচ্ছে। এইটার নাম কি দেখ, সোডিয়াম বেরিলেট, Na2BeO2। ভালো করে দেখবি, সোডিয়াম বেরিলেট, এরকম কোশ্চেন আসতে পারে। এবং তুই যদি গ্রুপের ওপর থেকে নিচে অক্সাইডগুলোর ক্ষারকীয় প্রবণতা দেখিস, এটা উভধর্মী, তারপরে দুর্বল ক্ষারক এবং শক্তিশালী ক্ষারক। ঠিক আছে, কারণ উপর থেকে নিচে মেটালিক ক্যারেক্টার বাড়ছে, মেটালিক ক্যারেক্টার যত বাড়বে ক্ষারকীয় চরিত্র তত বাড়বে, কমন নলেজ। জলের দ্রাব্যতা,
জলে দ্রাব্যতা করলে একই ব্যাপার, জলে দ্রবীভূত হয়ে ওরা হাইড্রোক্সাইড তৈরি করবে, তাপ রিলিজ করবে। একটু আগেও পড়লি। স্থায়িত্ব, হ্যাঁ এটা ভালো করে দেখবি। তাপীয় স্থায়িত্ব মানে যত আয়নিক ক্যারেক্টার বাড়বে তাহলে তার স্থায়িত্ব, এবং তাপীয় স্থায়িত্ব মানে তাপ দিলে ভেঙে যাচ্ছে না, দ্যাট ইজ ইয়োর তাপীয় স্থায়িত্ব, থার্মাল স্টেবিলিটি। তাহলে কি উচ্চ ল্যাটিস এনথালপির জন্য এরা অত্যন্ত স্থিতিশীল, যেটা আগেও পড়ে এলাম যে এরা ল্যাটিস এনথালপিটা বিশাল হাই, এবং এর জন্য দেখা যাবে বেরিলিয়ামে যে সালফেট আছে জলে ডিজলভ হতে চাইছে না। এটা একটা হট কোশ্চেন, এটা প্রেডিক্টেবিলিটিরও কোশ্চেন, এখানেরও কোশ্চেন, দুটো জায়গাতে কেজ হয়ে আছে কোশ্চেনটা। সো এদিকে ভালো করে দেখতে হবে। তাহলে কি উচ্চ ল্যাটিস এনথালপির জন্য এরা অত্যন্ত স্থিতিশীল। তাহলে কি তোর এই গ্রুপের কোন একটা +2 মেটালের সাথে কোন একটা নন মেটাল যখন আয়নিক বন্ড তৈরি করছে, তাহলে তারা ক্রিস্টাল ল্যাটিস তৈরি করছে। ওই ক্রিস্টাল ল্যাটিস যখন তৈরি করছে তখন তারা এনার্জি রিলিজ করে দেয়, ওটাকে আমরা ল্যাটিস এনথালপি বলছি। ওই এনার্জি রিলিজটা যত বেশি হবে ওই আয়নীয় কম্পাউন্ডটা বা ওই ক্রিস্টাল ল্যাটিসটা তত স্টেবল হবে। স্টেবল মিন্স ওই ক্রিস্টাল ল্যাটিসটাকে ভাঙতে তোকে বাইরে থেকে তত বেশি এনার্জি দিতে হবে। তাহলে এটা স্টেবল মানে কি, এদের ক্রিস্টাল ল্যাটিস এনথালপির মান ধাতব আয়নের আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রমশ কমতে থাকে। তাহলে ল্যাটিস এনথালপির ভ্যালু অত্যন্ত, মানে ল্যাটিস এনথালপি উচ্চ ল্যাটিস এনথালপি মানে যখন আয়নিক কম্পাউন্ডটা তৈরি করেছে তখন অনেকটা বেশি এনার্জি রিলিজ করেছে। আর আমরা কি জানি, যত বেশি এনার্জি রিলিজ করে দেবে তত তার স্টেবিলিটি বেশি। এনার্জি আর স্টেবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল, অ্যাটমিক স্ট্রাকচারেই বলে এসেছি। তো যত বেশি এনার্জি রিলিজ করবে তত উচ্চ ল্যাটিস এনথালপি তত স্থিতিশীল। এবার হচ্ছে ল্যাটিস এনথালপির মান ধাতব আয়নের আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রমশ কমতে থাকে। তাহলে উপর থেকে নিচে ল্যাটিস এনথালপি কমছে, দ্যাট মিনস ওপর থেকে নিচে স্থায়িত্ব কমে যাচ্ছে। এটা হচ্ছে কথা, ভালো করে মনে রাখবি। বেশ, তারপরে চল হাইড্রোক্সাইড ক্ষারকীয় চরিত্র। BeOH পড়লাম, ওটা উপধর্মী। এছাড়া অন্যান্য ধাতব হাইড্রোক্সাইডগুলো ক্ষারীয় এবং এদের ক্ষারকীয়তা BeOH থেকে BaOH পর্যন্ত ক্রমশ বাড়তে থাকে। তাহলে উপর থেকে নিচে ক্ষারকীয় ধর্ম বাড়বে। একই ব্যাপার, এই ট্রেনটা ভালো করে পড়ে নিবি, এটা ভালো করে পড়ে নিবি, আগেরটাও যেমন দেখলি এটাও ভালো করে পড়ে নিবি। ব্যাখ্যা তো দেখতেই পাচ্ছিস, ওই OH বন্ডটা দুর্বল হয়ে পড়ে, নিজেরাই বুঝতে পারবি। এবার কি আছে, জলের দ্রাব্যতা। জলের দ্রাব্যতার ক্ষেত্রে আমরা একটু দেখি, ক্ষারীয় যে হাইড্রোক্সাইডগুলো রয়েছে, হাইড্রোক্সাইডগুলো ক্ষার ধাতুর হাইড্রোক্সাইডগুলোর তুলনায় ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হাইড্রোক্সাইডগুলো কম দ্রাব্য হবে, ঠিক আছে। তাহলে গ্রুপের ওপর থেকে নিচে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হাইড্রোক্সাইডের দ্রাব্যতা ক্রমশ বৃদ্ধি পাবে। স্বাভাবিক, গ্রুপের উপর থেকে নিচে ক্যাটায়নের আকার বাড়ে, তো ক্যাটায়নের আকার বাড়ার ফলে হাইড্রোক্সাইডগুলো ল্যাটিস এনথালপি এবং এদের হাইড্রেশন এনথালপি অপেক্ষা দ্রুত হ্রাস পায়। তাহলে উপর থেকে নিচে কি হচ্ছে, ল্যাটিস এনথালপিটা হ্রাস পাচ্ছে। ল্যাটিস এনথালপিটা যদি হ্রাস পায় তাহলে তাদের ল্যাটিস এনথালপি কম মানে কি, তাদেরকে ভেঙে আয়োনাইজড করতে কম এনার্জি লাগছে। তাহলে উপর থেকে নিচে একটু আগেই পড়লাম ল্যাটিস এনথালপির ভ্যালুটা কমছে। ল্যাটিস এনথালপির ভ্যালু উপর থেকে নিচে, ল্যাটিস এনথালপি ক্যাটায়নের আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাইড্রোক্সাইডগুলোর ল্যাটিস এনথালপি এদের হাইড্রেশন এনথালপি অপেক্ষা অধিক দ্রুত হ্রাস পেয়ে যায়। হাইড্রেশন এনথালপি মানে যে এনার্জিটা ওকে ডিজলভ করে দিতে চাইছে। তো এই কারণে হাইড্রোক্সাইডগুলোর দ্রাব্যতা গ্রুপের উপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে তোর মেন অ্যান্সারটা লিখবি, উপর থেকে নিচে ল্যাটিস এনথালপি ভ্যালুটা কমছে, মানে সহজে ব্রেকডাউন করছে। তাপীয় স্থায়িত্ব, তাপীয় স্থায়িত্ব ভালো করে, হাইড্রোক্সাইডগুলি তাপের প্রভাবে বিয়োজিত হয়ে অক্সাইড এবং জলে পরিণত হয়। তারা দেখে নিবি, তাদের অক্সাইড এবং জলে পরিণত হলো, এবং গ্রুপের উপর থেকে নিচে এদের তাপীয় স্থায়িত্ব, গ্রুপের উপর থেকে নিচে এদের তাপীয় স্থায়িত্ব ক্রমশ বৃদ্ধি পায়, কারণ M2+ আয়নের ধ্রুবায়ন ক্ষমতা MO এর এবং MO এর ল্যাটিস শক্তি একই ক্রমে হ্রাস পায়। এই হচ্ছে ব্যাপার। তারা তাপীয় স্থায়িত্বের ব্যাপারটা দেখে নিলি। এবার হ্যালাইড সমূহ, হ্যালাইডগুলো কি, বেরিলিয়ামের যে হ্যালাইড সেটা সমযোজী হবে, অন্যান্যগুলো কি হবে, আয়নিক হবে, কমন। এখানে দুটো জিনিস আছে সেম টাইপেরই। সমযোজী চরিত্রের জন্য BeCl2 কম গলনাঙ্ক হয়। এবার তুই যদি বলে BeCl2 এর গলনাঙ্কটা কম কেন হয়, কারণ এটা সমযোজী বন্ড মানে ক্যারেক্টার ওখানে বেশি। সমযোজী ক্যারেক্টার যদি ওখানে বেশি হয় তাহলে কি হবে, সমযোজী ক্যারেক্টার যদি ওখানে বেশি হয় তাহলে তার গলনাঙ্ক কমবে, এই হচ্ছে ব্যাপার। আর আয়নিক ক্যারেক্টার যত বেশি হবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তে থাকবে। বেশ, এবার সমযোজী চরিত্রের জন্য বেরিলিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ সেবার সমযোজী ক্যারেক্টার, বা সমযোজী ক্যারেক্টার হচ্ছে বলে জলে কম দ্রাব্য হবে, স্বাভাবিক। সমযোজী মানে নন পোলারে ডিজলভ হতে চাই, ওয়াটার একটা পোলার সলভেন্ট, পোলার তো পোলারে ডিজলভ হতে চাইবে না, এই হচ্ছে ব্যাপার। আর কি উদ্গ্রাহী, ঠিক আছে। BeF2 এর কথা বলেছে, দেখ BeF2 কি হচ্ছে, ক্যালসিয়াম F2 আর BeF2 এর মধ্যে তফাৎ আছে। আবার BeF2 জলে অধিক দ্রাব্য, এটা হচ্ছে কথা, কারণ Be2+ এর উচ্চ হাইড্রেশন এনথালপি BeF2 এর ল্যাটিস এনথালপিকে সহজে অতিক্রম করে যায়, এটাই উত্তর। তাহলে যারা জলে ডিজলভ হবে তাদের ল্যাটিস এনথালপি কম, হাইড্রেশন এনথালপি বেশি, আর যারা জলে ডিজলভ হচ্ছে না তাদের ল্যাটিস এনথালপি হাই, হাইড্রেশন এনথালপি কম। এবার BeCl2 এর এই স্ট্রাকচারটা দেখতে হবে। তাহলে BeCl2 এর এই স্ট্রাকচার এবং হাইব্রিডাইজেশনটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এটা পরীক্ষায় এন্ট্রান্সের জন্য আসতে পারে, স্কুলের পরীক্ষাতেও আসতে পারে। তাহলে বাষ্পীয় অবস্থায় বেরিলিয়াম ক্লোরাইড মোনোমার এবং ডাইমার আকারে থাকে। মোনোমার মানে BeCl2, দিস ইজ ইওর মোনোমার। ডাইমার মানে এই যে BeCl2 হোল 2, তাহলে এই যে Be
Cl2 BeCl2, তাহলে একে অপরের মধ্যে এখানে কি করেছে, এর ফাঁকা অরবিটালে কোঅর্ডিনেট বন্ড করে দিচ্ছে, এটা এর ফাঁকা অরবিটালে একটা কোঅর্ডিনেট বন্ড করে ডাইমারাইজেশন করে রয়েছে ক্লোরিন ব্রিজের থ্রু। কঠিন অবস্থায় পলিমারিক চেন তৈরি করে। পলিমারিক চেনে কি হয়, হাইব্রিডাইজেশন, এখানেও কি হয় হাইব্রিডাইজেশনটা দেখ, পলিমারিক চেনে এখানেও বেরিলিয়ামের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, এটা মনে রাখবি, হোল এন আকারে থাকে, BeCl2 হোল এন লেখা রয়েছে। আচ্ছা, কার্বনেট, কার্বনেট জলের দ্রাব্যতা, জলের দ্রাব্যতা দেখবি, জলের ডিজলভ, জলের দ্রাব্যতা, তাপীয় স্থায়িত্ব, এই দুটো দেখবি, খুব কোশ্চেন আছে। তাহলে কার্বনেট সমূহের আমি যদি দেখি, তাহলে কি দেখবো, জলের দ্রাব্যতা। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কার্বনেট সমূহ জলে খুব বেশি দ্রবীভূত হয় না, গ্রুপের উপর থেকে নিচে এদের জলের দ্রাব্যতা ক্রমশ হ্রাস পায়। হয়ে গেল। বেশ, তাপীয় স্থায়িত্ব, তাপের প্রভাবে কি হচ্ছে, ক্ষারীয় মৃত্তিকা কার্বনেটগুলো তাপের প্রভাবে বিয়োজিত হয়ে ধাতব অক্সাইড MO আর CO2 তৈরি করে। আগেটা যেমন H2 আর MO, এখানে MO আর CO2 তৈরি করে। কার্বনেটগুলো তাপীয় স্থায়িত্ব গ্রুপের উপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পায়। বাস, বাইকার্বনেট ঠিক আছে। সালফেটস, রাইট, সালফেটসটা ভালো করে পড়তে হবে। সালফেটস ভালো করে পড়বি। সালফেটসের জন্য কি বলেছে, জলের দ্রাব্যতা, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি সালফেটগুলি ক্ষার ধাতুর সালফেট অপেক্ষা জলে কম দ্রাব্য। তাহলে গ্রুপ 1 আর গ্রুপ 2 আলোচনা করা হলো। এবার ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি জলের দ্রাব্যতা গ্রুপের উপর থেকে নিচে ক্রমশ হ্রাস পায়। কারণ BeSO4 এবং MgSO4 জলে অধিক দ্রাব্য, CaSO4 জলে স্বল্প দ্রাব্য, SrSO4 এবং BeSO4 জলে অদ্রাব্য। এই BeSO4 এর কোশ্চেনটাই আসে, এবং BeSO4 দেখবি ফিজিক্যাল কেমিস্ট্রিতে অনেক কোশ্চেনও আসে স্প্যারিংলি সলিউবল সল্টে। যাই হোক, কি হয়, ক্যাটায়নের আকার যত বাড়বে, ক্যাটায়নের আকার বাড়লে কি হবে, হাইড্রেশন এনথালপি, ক্যাটায়নের আকার যত বাড়বে হাইড্রেশন এনথালপি ক্রমশ হ্রাস পায়, কিন্তু ল্যাটিস এনথালপি প্রায় অপরিবর্তিত থাকে। কেন? ল্যাটিস এনথালপিটা তো আমরা একটু আগেই পড়লাম, উপর থেকে নিচে ল্যাটিস এনথালপি আমার কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছিল, তাই না? একটু আগে পড়লাম গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচে। এখানে ল্যাটিস এনথালপিটা প্রায় অপরিবর্তিত কেন থাকছে, কারণ সালফেট আয়নটা অত্যধিক সাইজে বড়। সালফেট আয়ন ক্যাটায়ন অপেক্ষা আকারে অনেক বড় বলে ক্যাটায়নের আকার বৃদ্ধি ল্যাটিস এনথালপির উপর প্রভাব ফেলে না। ঠিক আছে, মানে কি হচ্ছে, ক্যাটায়ন যত সাইজে ছোট সে অ্যানায়নের চার্জ ক্লাউডকে ডিস্টর্ট করছে, রাইট? এবার অ্যানায়নটা এতটাই বড় যে ক্যাটায়নের সাইজ একটু 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 করে বাড়লেও অ্যানায়নের রেসপেক্টে তার সাইজটা ছোটই থাকছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো কি বলি, তোর কাছে 10 তলা বাড়ি আছে, 10 তলা বাড়ির সামনে তুই দাঁড়িয়ে আছিস, তোর থেকে হাইটে ছোট কোন একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, আর তোর থেকে অনেক লম্বা, লেটস সে দ্য গ্রেট খালি তোর পাশে দাঁড়িয়ে রয়েছে। ওই বিল্ডিংটার রেসপেক্টে তো তোরা যদি ভাবিস তোর সামনে কোন একটা 1 তলা বাড়ি আছে, 1 তলা বাড়ির রেসপেক্টে তোদের সাইজটা ছোট বড় বেশ ম্যাটার করবে। 10 তলা বা 20 তলা বাড়ির রেসপেক্টে তোদের ওই কিছু কিছু ফুট হাইটের ডিফারেন্সটা কোনো ম্যাটার করবে না। এখানেও সেরকম সালফেট আয়নটা সাইজে এতটাই বড় যে তুই মেটাল ক্যাটায়নটার সাইজটা একটু একটু করে যে বাড়ছে, ওটা ধ্রুবায়ন ক্ষমতায়, অবশ্যই সাইজ একটু একটু করে বাড়ছে মানে ধ্রুবায়ন ক্ষমতা মানে পোলারাইজিং পাওয়ার কমছে, কিন্তু এত বড় অ্যানায়ন তার রেসপেক্টে সাইজটা ম্যাটারই করছে না, যার ফলে ল্যাটিস এনথালপির পরিবর্তনটা খুব কম থাকছে। তাই সালফেট আয়নগুলি জলে দ্রাব্যতা গ্রুপের উপর থেকে নিচে ক্রমশ হ্রাস পায়। সালফেটটাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এই সালফেটের কোশ্চেনটা পিরিয়ডিক টেবিলেও ছিল, আসলে এটা গ্রুপ 2 এর কোশ্চেন। এবার তাপীয় স্থায়িত্ব, তাপীয় স্থায়িত্বের ক্ষেত্রে কি হচ্ছে, সালফেট আয়নগুলি সাদা কঠিন এবং তাপ বিয়োজিত হয়ে ধাতব অক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। এই দেখে নিলি। আর কি ট্রেন্ড কি হয়, কার্বনেটগুলির মতো গ্রুপের ওপর থেকে নিচে ক্রমশ ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা হ্রাসের সঙ্গে সঙ্গে এদের তাপীয় স্থায়িত্ব ক্রমশ বৃদ্ধি পায়, এদের বিয়োজন মাত্রা এটি স্পষ্ট হয়, বিয়োজন মাত্রা দেখলে এটা স্পষ্ট হবে। তাহলে আমরা সালফেটের কোশ্চেনটা করে ফেললাম। কোশ্চেনটা কি আসতে পারে সালফেটের কোশ্চেনটা এখানটাই মেনশন করা নেই, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবো, সেখানে দেখতে পাবো। বেরিলিয়ামের অস্বাভাবিক আচরণ স্বাভাবিক, বেরিলিয়ামের সাইজ ছোট, চার্জ তো +2, সাইজ যদি ছোট হয় কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বাড়িয়ে দিচ্ছে, ডি অরবিটাল নেই, আর তোর ফার্স্ট ইলেকট্রনটা বেরোতে বেশি এনার্জি লাগছে। এই হচ্ছে কিছু কারণের জন্য কিছু অস্বাভাবিক আচরণ দেখায়। সে অস্বাভাবিক আচরণগুলো এখানে বলা রয়েছে, কিছু কিছু জিনিস আমরা নিচে পড়েছি। রাসায়নিক সক্রিয়তা গ্রুপের অন্যান্য সদস্য হলে বেরিলিয়াম কম সদস্য, এটি জলকে উচ্চ তাপমাত্রাতে বিয়োজিত করে না, এসব পয়েন্টগুলো লেখা রয়েছে। অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন মুক্ত করে না, কিন্তু অন্যান্য সদস্যগুলো হাইড্রোজেন মুক্ত করতে পারে। বেরিলিয়াম ক্ষারে দ্রবীভূত হয়ে H2 গ্যাস মুক্ত করে, গ্রুপের অন্যান্যরা সেটা করে না। যৌগের প্রকৃতি উচ্চ, এবার যৌগের প্রকৃতিটা কি হয়, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি থাকে, বাকিগুলোতে আয়নিক ক্যারেক্টার বেশি হয় বাকিগুলোর জন্য। হাইড্রেট গঠন, এটা হাইড্রোজেনের সঙ্গে সরাসরি যুক্ত হয় না, তবে পরোক্ষভাবে হয়েছে, পরোক্ষভাবে দেখলাম কিভাবে তৈরি হয়, যুক্ত হয়, এবং সমযোজী চরিত্রযুক্ত BeH2 তৈরি করে। BeH2 কি করে তৈরি করতে হয় দেখলাম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর বেরিলিয়াম ক্লোরাইড দিয়ে ইউজ করতে হচ্ছে, ডাইরেক্ট হাইড্রোজেন দিয়ে হিট আপ করে দিলে হচ্ছে না, এই প্রবলেমগুলো। অক্সাইড, হাইড্রাইডস, নাইট্রাইডসের প্রকৃতি আলোচনা করা হয়েছে। কার্বাইডের আদ্র বিশ্লেষণ দেখলাম, কার্বাইডের আদ্র বিশ্লেষণ বলেছে এই মিথেন তৈরি, এটা বলেছে, এটা খুব একটা কিছু কোশ্চেন করবে না। কার্বনেটের স্থায়িত্ব দেখলি অন্যান্য কার্বনেটের তুলনায় BeCl তে তাপীয় স্থায়িত্ব খুবই কম,
আর আকারে বড় CO3 2- আয়নের, আকারে ছোট বেরিলিয়াম 2+ আয়নের উচ্চ ধ্রুবায়ন ক্ষমতা প্রয়োগ এর কারণ, আর কোঅর্ডিনেশন আমার ঠিক আছে, এইসব পয়েন্টগুলো আছে। আর ডায়াগোনাল রিলেশনশিপে কি বলছে, বেরিলিয়াম অ্যালুমিনিয়ামের সদস্যের সাদৃশ্যের কারণ, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের যে তাদের সাদৃশ্যের কারণ কি, তাদের সাদৃশ্যের কারণগুলো আমরা জানি। লেফট টু রাইটে যা ট্রেন্ড হয়, আপ টু ডাউনে তার উল্টো ট্রেন্ড চলে। এই কারণে গ্রুপ 13-এর থার্ড পিরিয়ডের যে এলিমেন্ট অ্যালুমিনিয়ামের সাথে এর মিল পাওয়া যায়, এবং এই মিলগুলো কি কি, এই যে বেরিল দেখেছিলি, বেরিল আকরিকে একই সঙ্গে অবস্থান করে, দেখ বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়াম একই সঙ্গে আছে, সিলিকনও আছে। সমযোজী যৌগ গঠন, শক্তিশালী ধ্রুবায়ন ক্ষমতা বিশিষ্ট বেরিলিয়াম অ্যালুমিনিয়াম উভয়ই সমযোজী যৌগ গঠন করে, মিল আছে। বায়ু ও জলের সঙ্গে এরা উভয়ই বায়ুতে স্থিতিশীল, জলকে বিয়োজিত করতে পারে না। অ্যাসিড ক্ষার উভয়ই লঘু HCl-এর সঙ্গে ধীর গতিতে বিক্রিয়া করে H2 গ্যাস মুক্ত করে। সাধারণ উষ্ণতায় উভয়ই ধাতুর গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে না। পৃষ্ঠতলে ধাতব অক্সাইডে পাতলা আস্তরণ পড়ে। ক্ষারের সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস মুক্ত করে। একই রিয়াকশন করে BeO এবং Al2O3 উভয়ই উভধর্মী, তাহলে দুজনের যে অক্সাইডস রয়েছে তারা দুজনেই উভধর্মী হয়। অ্যালুমিনিয়ামের গ্রুপে এই রিয়াকশনগুলো আলাদা করে পড়বো। আপাতত বেরিলিয়াম BeO কেন উভধর্মী হয় এটা ভালো করে পড়বি, রিয়াকশন দুটো উপরে বলেছি। অ্যালুমিনিয়ামেরটা এখানে মার্ক করলাম না, কারণ এরপরেই অ্যালুমিনিয়াম আসবে পরের দিন। ধাতু দুটি হাইড্রোক্সাইড উভধর্মী, কথা বলেছে হাইড্রোক্সাইডটা উভধর্মী হয়। বেরিলিয়ামের OH আর অ্যালুমিনিয়ামের OH, মানে OH মানে OH হোল থ্রাইস। কার্বাইডের কথা বাদ দে, ক্লোরাইড হাইড্রাইড উভয় পলিমারিক যৌগ, হ্যাঁ BeCl2 আর Al2Cl6 দুটোই পলিমারিক যৌগ গঠন করে। একই টাইপের নাইট্রাইডেরও প্রপার্টি হয় জটিল যৌগ গঠন, এরা দুজনেই উভয় জটিল যৌগ গঠনের প্রবণতা উচ্চ। শিখা পরীক্ষা উভয়ই ক্লোরাইড লবণকে বার্নারে অদীপ্ত শিখায় ধরলে এরা শিখাকে কোনো বিশেষ রং করে না। মধ্যে কথা, ফ্লেম টেস্টে সাড়া দেয় না। ফ্লেম টেস্টে কোনো স্পেশাল কালার দেখতে পাবো না, কালার দেখে ডিটেক্ট করছি। কেন কালার দেখতে পাবো না পরে আলোচনা করছি। এই কিছু কমন আছে, এগুলো থেকে প্রিভিয়াস এর খুব একটা কোশ্চেন দেখবি না। কি করবি, দুটো তিনটে করে প্রপার্টি দেখে নিবি। যদি কোশ্চেন করে যে বেরিলিয়ামের সাথে কার কর্ণ ধর্ম দেখা যায়, কেন দেখা যায়, এবং দুটো সিমিলারিটি লেখো, সেই জন্য দুটো তিনটে প্রিপেয়ার করে নিবি। এখানে কিছু ব্যবহার রয়েছে, ব্যবহার প্রত্যেকটা থেকে একটা দুটো করে প্রিপেয়ার করে নিবি। ব্যবহার আমি এখন বলে টাইম নষ্ট করছি না, ব্যবহার আমি কি বলবো, লাইন বাই লাইন ব্যবহার পড়বো, এটা হয় এটা হয় এটা হয়। তো ব্যবহার প্রত্যেকটা মেটালের জন্য একটা দুটো করে পড়বি, প্রিভিয়াস ইয়ারে দেখবি না কোশ্চেন। সো এগুলো ট্রিভিয়াল ইনফরমেশন, মেন ইনফরমেশন আমাদের কেমিস্ট্রিতে ভিতরের জিনিসটা লাগছে। এবার এখানে কিছু কম্পাউন্ড আছে, যেই কম্পাউন্ডগুলো প্রিপারেশন এবং প্রপার্টি পড়তে হবে। তার মধ্যে আমরা প্রত্যেকের কি নামগুলো খুব গুলিয়ে যায়, আমার তো নাম খুব গুলিয়ে যায় তো ছোট ক্লাসে। আপাতত দেখ, ক্যালসিয়াম অক্সাইড বা কুইকলাইম বলে, বা এটাকে পোড়াচুন বলে, খুব গুলিয়ে যায়, এরকম আরো অনেক নাম আসবে। তাহলে কুইকলাইম বা পোড়াচুন এটা আসলে ক্যালসিয়াম অক্সাইড। কি করে তৈরি করতে পারি, আমাদের কি নিতে হবে, CaCO3, ঠিক আছে। এটা চুনাপাথর বা মার্বেল বলতে পারিস। 1000 ডিগ্রি সেলসিয়াস লাগলে এটা CaO এবং CO2 তে তৈরি হয়, এবং ডেল্টা H এর ভ্যালু দেখতে পাচ্ছিস, পোড়াচুন এখানে তৈরি হলো। তাহলে তাপ বিয়োজিত হয়ে পোড়াচুনের শিল্পোৎপাদন করা হয়। বেশ, এবার বিক্রিয়াটি তাপগ্রাহী এবং উভমুখী, মানে ইকুইলিব্রিয়াম তৈরি করে। তাপগ্রাহী, তাপ গ্রহণ করছে, তাপগ্রাহী এবং উভমুখী। সামনের ডান দিকে, ঠিক আছে। এগুলো তো ইকুইলিব্রিয়াম যখন পড়বি তখন এখানে ইকুইলিব্রিয়ামের কোশ্চেন কিছু জানতে চাইবে না। এবার এখানে ছোট ছোট কিছু রিয়াকশন আছে যেগুলো জানতে চাইবে। প্রথম CaCO3 থেকে CaO + CO2 তৈরি হয়, এটা ভালো করে মনে রাখ, কারণ এটা সাম বেসিক কনসেপ্ট কেমিস্ট্রি যে মাস মোল কনসেপ্টের নিউমেরিক্যাল গুলো হয় সেখানেও দরকার পড়ে এই কোয়েশ্চেনটা। বেশ, এবার এখানে যাই। এখানে তোকে কতগুলো প্রপার্টি পরপর পড়তে হবে। দূর আসে না কেন, হ্যাঁ এসছে। বায়ুর সঙ্গে বিক্রিয়া, বায়ুর সঙ্গে বিক্রিয়াটাই বেশি লাগবে। হ্যাঁ, বায়ুর সঙ্গে বিক্রিয়া করলে কি হবে, বায়ুর সঙ্গে বিক্রিয়া করলে দেখ CaO বায়ুর সাথে বিক্রিয়া করছে, দ্যাট মিনস CaO বাতাসের যে জলীয় বাষ্প তার সাথে রিয়াকশন করলো, বাতাসে যে CO2 আছে তার সাথে রিয়াকশন করলো। জলীয় বাষ্পের সঙ্গে রিয়াকশন করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে। এছাড়া এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হলো সেটা আবার CO2 সাথে রিয়াকশন করে CaCO3ও তৈরি করে দিতে পারে। এই রিয়াকশনটা ঘটে, সেটাই উপরে লেখা রয়েছে, ঠিক আছে। যা রিয়াকশন দেখতে পাচ্ছি সেটাই রিয়াকশন করেছে। জলের সঙ্গে বিক্রিয়া দেখি, জলের সঙ্গে বিক্রিয়া করলে কি হয়, জলের সঙ্গে তুই বিক্রিয়া করিস, জলের প্রতি চুনের তীব্র আসক্তি আছে, তীব্র আসক্তি আছে, কলিচুন তৈরি করে। মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আরেকটা নাম কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আরেকটা নাম হচ্ছে কলিচুন। এই নামগুলোই প্রবলেমেটিক লাগে। এখানে কলিচুন শিখলি, উপরে দেখ ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে সেটাই কুইকলাইম বা পোড়াচুন বলে। তাহলে পোড়াচুন কি, কলিচুন কি, গুলাবি না, ভালো করে যেন মনে থাকে। আচ্ছা, এবং এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। হ্যাঁ, কোথাও মানে এখানে আমি দেখতে পাচ্ছি প্লাস হিট লিখেছে, মানে এক্সোথার্মিক। শুষ্ক করে জলের সঙ্গে তীব্রভাবে, নিচে কোথাও লেখা থাকবে পরিমাণ জল মেশালে বিক্রিয়াটি তীব্রভাবে বিক্রিয়া, হ্যাঁ, যে প্রচুর তাপ উৎপন্ন হয়, কিওয়ার্ডটা খুঁজছিলাম। তাহলে এই বিক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয়, তাহলে এটা হচ্ছে এক্সোথার্মিক। আর আগেরটাতে যখন CaO প্রিপেয়ার করলাম CaCO3 থেকে, ওটা হচ্ছে তাপগ্রাহী, হিট অ্যাবজর্ব করে নেয়। এই হচ্ছে ব্যাপার।
ফুলে ওঠে। হ্যাঁ, এবার দেখ পয়েন্টগুলো ভালো করে পড়। তাহলে শুষ্ক চুনের টুকরোয় পরিমাণ মতো জল মেশালে, শুকনো চুনের টুকরোয় জল মেশালে উপরোক্ত বিক্রিয়াটি তীব্রভাবে ঘটে। এই প্রক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয় এবং এই তাপের প্রভাবে ওই হিস হিস শব্দ হয় করে জল বাষ্পে পরিণত হয়। এর ফলে চুন আয়তনে ফুলে ওঠে এবং অবশেষে গুঁড়ো হয়ে যায়, জলটা বেরিয়ে যাচ্ছে। এই যে উৎপন্ন গুঁড়ো, কেন আন্ডারলাইন করছি, উৎপন্ন গুঁড়ো যে পদার্থটা আমরা পেলাম, এই উৎপন্ন গুঁড়ো পদার্থটাকেই আমরা বলছি কলিচুন, স্ল্যাকেড লাইম। কি বলি আমরা এটাকে? কলিচুন। তাহলে আবার একটা ওয়ার্ড এলো, কলিচুন বা স্ল্যাকেড লাইম। এর আগে পেয়েছি স্পোরা চুন, আর কি পেলি? কলিচুন। আর এখানে এই যে কলিচুন এই কথাটাই এলো, দ্যাট মিনস স্ল্যাকেড লাইম তৈরি হলো। ওর আরেকটা নাম স্ল্যাকেড লাইম। এই পদ্ধতিকে ঠিক আছে যাই বলে, কলিচুন প্রকৃতভাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম ঘটিয়ে সোডা লাইম যাই তৈরি করে, মিশ্রণ প্রস্তুত করা যায়। সোডা লাইমের কথাটা একবার পড়ে নে। তাহলে কলিচুন প্রকৃতপক্ষে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কলিচুন হচ্ছে প্রকৃতপক্ষে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কলিচুন প্রকৃতপক্ষে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দ্বারা চুনের কলিকরণ ঘটিয়ে সোডা লাইম ও সিও এর মিশ্রণ প্রস্তুত করা হয়। তাহলে সোডা লাইম কি জানতে চাইতে পারে? বেশ, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া দেখে নিলি, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া অত কিছু লাগছে না। এগুলো এই যে CSiO3 আমরা স্ল্যাগ ফর্মেশন দেখবো, অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন আছে, ডিকম্পোজ করছে, তড়িৎচুলিয়া, আর তেমন কিছু নেই। সিমেন্ট ফিমেন্ট এসব ব্যবহার দেখে নিবি কোথায় ব্যবহার হয়। এরপর আমাদের চলে এলো দেখ কলিচুন, CaH2. CaH2 কি করবো? যে CaOH2 দিলি CaH2 হয়ে যায়, আগের বাড়ি দেখলাম। ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি, CO2 সাথে রিঅ্যাকশন করে CSO, আগের রিঅ্যাকশনগুলো এবার ব্যাক হবে, ঠিক আছে? প্রথমটা যা বললি ওই রিঅ্যাকশনগুলো এবার ব্যাক হবে, এটা ডিকম্পোজ করে যায় হায়ার টেম্পারেচারে, CO প্লাস H2O তে ভেঙে যায়। আর এই যে জলে দিলে কি তৈরি হয়? তাহলে স্বচ্ছ এখানে পড়ি কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়াতে কি করে? এটা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়াতে কি করে একটু ভালো করে দেখি। স্বচ্ছ চুন জলের ভেতর দিয়ে তুই যদি CO2 পাঠাস, তাহলে প্রথমে অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে এবং উৎপন্ন করে সূক্ষ্ম কণা রূপে জলে প্রলম্বিত থাকবে, ফলে স্বচ্ছ চুন জল ঘোলাটে হয়ে যায়। এটা হচ্ছে ব্যাপার। এই ঘোলাটে প্রলম্বনের ভেতর দিয়ে অতিরিক্ত পরিমাণ CO2 গ্যাস পাঠালে জলের উপস্থিতিতে অদ্রাব্য CaCO3 CO2 সঙ্গে বিক্রিয়া করে জলে দ্রাব্য বর্ণহীন ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়ে যায়। এই টোটালটা দিতে পারে যে প্রথমে একটা কম্পাউন্ডের মধ্যে CO2 রিঅ্যাকশন করার ফলে দ্রবণটা ঘোলাটে হয়ে গেল এবং তাতে অতিরিক্ত পরিমাণ আবার CO2 দেওয়ার ফলে দ্রবণটা স্বচ্ছ হয়ে গেল। কি সেটা, কম্পাউন্ডটা কি এবং বিক্রিয়া রিঅ্যাকশনটা লেখো, এটা। আচ্ছা, এ লিখে দিলি। SO2 তেমন কিছু আর লাগছে না। এদিকে ওই মোটামুটি পড়বি ওদিকটা, ওতেই অনেক। ব্লিচিং পাউডার কি দেখবি? ব্লিচিং পাউডারটাকে দেখবি। ব্লিচিং পাউডার তো আমরা তো ডেইলি লাইফে ইউজ করি। 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সামান্য ভেজা কলিচুনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া একটি ঝাঁঝালো গন্ধযুক্ত শুষ্ক সাদা গুঁড়ো পদার্থ উৎপন্ন হয়। বিরঞ্জক মানে ডিকালারেশন করবে। জীবাণুনাশক ধর্মবিশিষ্ট এই সাদা গুঁড়োকে ব্লিচিং পাউডার বলা হয়। তার ব্লিচিং পাউডার কি করে প্রিপেয়ার করা হয় সেটা দেখে নিলি, ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে ব্লিচিং পাউডার। এবার বলছে এই গঠন প্রক্রিয়ায় মেকানিজম তোর কাছে কোনোদিন জানতে চাইবে না, কিভাবে ব্লিচিং পাউডার তৈরি করা হয় সেটা বলেছে, ঠিক আছে? তাহলে কিভাবে ব্লিচিং পাউডার তৈরি করা হয় সেই সম্বন্ধে জানতে চাইবে। তাহলে ওই হচ্ছে, তাহলে ব্লিচিং পাউডার যে সংকেত সেটা হচ্ছে CaOCl হোল টুয়াইস। তাহলে CaOCl কেটে ফেললাম না। তাহলে ব্লিচিং পাউডারের সংকেতটা দেখে নিবি, কিভাবে ব্লিচিং পাউডার তৈরি হয় সেই মেকানিজম সম্বন্ধে তোকে কেউ জানতে চাইবে না, তুই ব্লিচিং পাউডার সংকেতটা দেখে নিলি CaOCl, ঠিক আছে? বা তুই লিখতে পারতিস CaOCl2 এভাবে একবার লিখতে পারতিস, অথবা মেন কমেন্ট হচ্ছে CaOCl, Ca2+ OCl সিঙ্গেল মাইনাস এবং আরেকটা ক্লোরিন সিঙ্গেল মাইনাস। এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। বেশ কিছু মতবাদ আছে ব্লিচিং পাউডার সম্বন্ধে, ব্যবহার দেখে নিবি। ক্যালসিয়াম কার্বনেট CaCO3 কি করে তৈরি করা হয় পড়ে নিলি। এখানে কি করে তৈরি করা হচ্ছে যে প্রিপারেশন জানিসই, CO2 দিলে এটা তৈরি হয়ে যাবে, CaCl এটা আরেকটা প্রিপারেশনও করতে পারিস। এটা তৈরি হয় তাপ বিয়োজনে, নতুন কিছু নেই এখানে, তেমন নতুন কিছু নেই। এই দুটো ব্যবহার দেখে নিবি, ব্যবহার আসেও না। যেটা এবার পড়তে হবে ভালো করে সেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস যেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেটের হেমিহাইড্রেট, ক্যালসিয়াম সালফেটের হেমিহাইড্রেট মানে একটা জল আছে। এই হচ্ছে এই হলো ব্যাপার। তাহলে ভালো করে তুই যদি দেখিস তাহলে একটা CaSO4 এর এগেইনস্টে কিন্তু হাফ H2O, এইটা হচ্ছে ব্যাপার। জিপসাম CaSO4.2H2O, CaSO4 মানে 2CaSO4.H2O, দ্যাট ইজ নট ইউর জিপসাম। জিপসাম হচ্ছে CaSO4.H2O মানে একটা CaSO4 এর এগেইনস্টে দুটো জল আছে। এখানে 2CaSO4H2O মানে একটা CaSO4 এর এগেইনস্টে হাফ H2O আছে। ব্যাপারটা সেটা, ওই জন্যই হেমিহাইড্রেট বলেছে। তাহলে ঘূর্ণায়মান চুল্লিতে এই যে টেম্পারেচারটা নিচে লেখাও আছে তোর বই, এই টেম্পারেচারটা ভালো করে মেনটেন করতে হবে। কেন করতে হবে সেটাও কোশ্চেন হতে পারে, ভালো করে পড়ে নিবি। এটা সব উষ্ণতায় আংশিক নিরোধিত করে প্লাস্টার অফ প্যারিস, এই যে 2Ca এটা তৈরি করা হয়।
রিয়াকশনটার সাথে সাথে লিখে দিবি, তাহলে প্লাস্টার অফ প্যারিসের প্রিপারেশন। এবং এখানে কিন্তু এই টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আর এই স্ট্রাকচারগুলো, প্লাস্টার অফ প্যারিসের স্ট্রাকচার আর জিপসামের স্ট্রাকচার কিন্তু এক নয়। প্লাস্টার অফ প্যারিসের স্ট্রাকচার আর জিপসামের স্ট্রাকচার কিন্তু আলাদা, এটা মনে রাখবি। এবার কি করা হয়, জিপসাম তাহলে CaSO4.H2O প্লাস্টার অফ প্যারিস, তাহলে একটি সাদা গুঁড়ো আছে, সাধারণ উষ্ণতা এতে জল দিয়ে লেই তৈরি করে রেখে দিলে 5 থেকে 15 মিনিটের মধ্যে শক্ত হয়ে জমাট বেঁধে যায়। জলের সংস্পর্শে শক্ত হয়ে যাওয়ার কারণ হলো প্লাস্টার অফ প্যারিসে জলের সঙ্গে বিক্রিয়া করে পুনরায় কঠিন জিপসামে পরিণত হয়। তাহলে প্লাস্টার অফ প্যারিস যেটা ছিল সেটা জলে রিয়াকশন করে আবার জিপসামে কনভার্ট হয়ে যায়, দিয়ে শক্ত হয়ে যায়। এই ঘটনাকে সেটিং অফ প্লাস্টার অফ প্যারিস বলে। তাহলে সেটিং অফ প্লাস্টার অফ প্যারিস কি জানতে চাইতে পারে, বললে রিয়াকশনটা লিখবি এবং পয়েন্ট 1টা টোটালটা লিখে দিলেই অ্যান্সার ফুল মার্কস। ঠিক আছে, নেক্সট, প্লাস্টার অফ প্যারিসকে তুই যদি 200 ডিগ্রি সেলসিয়াস জন্য উত্তপ্ত করিস, এটা অনার্দ্র হয়ে যায়, দ্যাট মিন জলটা বেরিয়ে যায়। মানে এই যে ডেড বার্ন প্লাস্টার বলে এটাকে, এটি আর জলের সংস্পর্শে যুক্ত হয়ে শক্ত হয়ে জমাট বাঁধে না। তাই জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিস প্রস্তুতিতে সাধারণ উষ্ণতা যাতে 120 ডিগ্রি সেলসিয়াসের বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। তাহলে 2 নম্বর পয়েন্টটাও ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে সেটিং অফ প্লাস্টার অফ প্যারিস কি, আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কেন এখানে 120 ডিগ্রি সেলসিয়াসের উপরে টেম্পারেচার যেন না ওঠে সেদিকে আমাদের নজর রাখা উচিত। বাকি এরপরে ব্যবহার আছে, ব্যবহারটা পড়ে নিবি। আমি মেন 2টো পয়েন্ট বললাম, আর আমাদের এখানে তেমন কিছু নেই। আচ্ছা, যে বলেছিলাম যেখানেই আমরা বায়োলজিক্যাল ইফেক্ট দেখব, সেখানেই আমরা পড়বো। তার মানে যেখানেই তুই ছাই দেখবি, উড়িয়ে দেখবি যে ওখানে রত্ন আছে নাকি, সেরকমই এটা ব্যাপার, যে জৈবিক প্রভাব দেখলে এটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আবার একই কথা, নিট অ্যাসপিরেন্ট যারা তাদের এই চ্যাপ্টারগুলো এখন তুলে দিয়েছে বলে সিবিএসসি সিলেবাস থেকে, তার জন্য বেঁচে যাচ্ছিস। যদি সিবিএসসি সিলেবাস যদি হতো, মানে থাকতো এখনো অবধি, তাহলে এটা বিশাল স্টার পড়তো নিট এক্সামিনেশনের জন্য। সিলেবাসে নেই, তাই তুই রিসেন্ট ইয়ারের দিকের কোশ্চেন তুই যদি দেখিসও, এগুলো থেকে কিন্তু কেমিস্ট্রিতে অলরেডি কোশ্চেন পড়েছে, এটা হচ্ছে বড় কথা। বেশ, 23-এর বা 24-এর কোশ্চেন দেখলেই পেয়ে যাবি। তাহলে এখান থেকে বায়োলজিক্যাল কি কি ইফেক্ট আছে ভালো করে পড়তে হবে। পটাশিয়ামের মতো ম্যাগনেসিয়াম প্লাস কোষের গাঢ়ত্ব জীবকোষে বেশি এবং Na প্লাস গাঢ়ত্ব বাইরে কম হয়। যেসব উৎসেচক ফসফেট স্থানান্তরের ফলে জন্য এটিপি ব্যবহার করে তাদের কোফ্যাক্টর হিসেবে Mg2+ ইউজ হয়। উদ্ভিদে ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক পদার্থে Mg2+ থাকে। ক্যালসিয়াম টু Mg2+ আয়ন নার্ভ তন্তুর মধ্য দিয়ে উত্তেজনা সঞ্চারের কাজে হয়। শরীরের প্রায় 99% ক্যালসিয়াম অ্যাপাটাইট কি রূপে Ca3PO4 আকারে থাকে। ঠিক আছে, হাড় এবং দাঁতে থাকে, দাঁতের এনামেল ফ্লোরাইড থাকে, ক্যালসিয়ামের ফ্লোরাইড কম্পাউন্ড আছে অবস্থান করে। রক্ত জমাট বাঁধায়, পেশি সংকোচনের, হৃদস্পন্দনে ক্যালসিয়াম 2+ অপরিহার্য। প্লাজমাতে এত মিলিগ্রাম পার লিটার ক্যালসিয়াম আছে, এরকম করে অনেক ডেটা দেওয়া রয়েছে। ঠিক আছে, এগুলো একবার করে ভালো করে পড়বি। অস্টিওপোরোসিস এই যে ক্যালসিয়ামের ঘাটতির জন্য যে রোগ হয় সেটাকে আমরা অস্টিওপোরোসিস বলি। তাহলে এই জিনিসপত্রগুলো কিন্তু একটু পড়ে নিতে হবে। এটা আমি আর কি লাইন বাই লাইন রিডিং পড়ি বলতো, এটা দিলে এটা হয়, এটা দিলে ওটা হয়। এবার লাস্ট যে জিনিসটা আমার বোঝানোর রয়েছে সেটা হচ্ছে কালারটা কেন দেখায়। কালার কেন দেখায় অলওয়েজ মনে রাখবি, কালার দেখানোর রিজন হচ্ছে নিশ্চয়ই কোনো কারণে ইলেকট্রন লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে এক্সাইটেড হচ্ছে, সেই এক্সাইটেশনের জন্য ও এনার্জি অ্যাবজর্ব করে, রাইট? তাহলে যে এনার্জি অ্যাবজর্ব করে ও যখন ব্যাক করবে ও এনার্জি রিলিজ করবে। আমরা যখন বললাম অ্যাটমিক স্ট্রাকচারে যে পড়েছি সেম জিনিসই। তাহলে এক্ষেত্রে কি করা হয় দেখ, এক্ষেত্রে করা হয় তোর প্ল্যাটিনাম ওয়্যার থাকে, অনেক জায়গায় অ্যাসবেস্টস ফাইবার দিয়েও করে। প্ল্যাটিনাম ওয়্যার যেটা থাকে সেই প্ল্যাটিনাম ওয়্যারটাকে HCl এ চোবাতে হয়। এটা তোর গ্লাসের কিছু একটা ওয়্যারের মধ্যে HCl আছে, সেটা চোবাচ্ছিস বার্নারের নীল যে শিখাটা, বার্নারের নীল শিখাতে ওই তোর প্ল্যাটিনাম ওয়্যারটাকে ধরছিস, বারবার HCl এ চোবাচ্ছিস আর ধরছিস, চোবাচ্ছিস আর ওর মধ্যে ধরছিস। ওই প্ল্যাটিনাম ওয়্যারটার উপরে যদি কি ইম্পিউরিটি থাকে সেটা পুড়ে চলে যাবে, তাহলে আর ইম্পিউরিটি থাকবে না, যার ফলে কালার মাস্কিং হবে না, মানে অন্য কালারে চলে আসবে না, যার ফলে তুই মেটালের কালারটাকে চিনতে পারবি না, মেটালের মানে ফ্লেমের কালারটা চিনতে পারছিস না, এরকম যেন না হয়। তুই বারবার ওটা করে নিলি, এরকম কিছুক্ষণ করতে করতে তুই দেখবি আর ফ্লেমটা মানে ওই নীল শিখাই দিলে আর নতুন করে কালার আসছে না, জাস্ট জ্বলছে। মানে প্ল্যাটিনাম তো ওই আগুনের কোনো কালার দেখাবে না, প্ল্যাটিনামটা যে ইম্পিউরিটি যদি থাকে সেই ইম্পিউরিটিটা বার্ন হয়ে চলে গেল। এবার নেক্সট টাইম কি করলি, আবার HCl এ চোবালি, যখন দেখলি আর কোনো কালার চেঞ্জ হচ্ছে না ফ্লেমের, HCl এ চোবালি, একটু সল্ট মানে যে গুঁড়ো সল্ট আছে, সাদা হোক কালার হোক, সেই সল্টটাতে চোবালি। তাহলে HCl আছে বলে এই সল্টটা ওই প্ল্যাটিনাম ওয়্যারে লেগে গেল। এবার ওই সল্টটাকে বানসেন বার্নারের ব্লু ফ্লেমে দিবি, যেটা অদীপ্ত শিখা বলছে। তাহলে ব্লু ফ্লেমে ধরবি, ব্লু ফ্লেমে যেই ধরবি তোর সল্টটা বার্ন হবে আর একটা কালার দেখতে পাবি। ঠিক আছে, যেমন NaCl যদি কোথাও থাকে, মানে সোডিয়াম যদি কোথাও থাকে, সোডিয়ামের জন্য আমরা
গোল্ডেন ইয়েলো কালার দেখি, মানে এবার দেখ পুড়লে তো হলুদ রঙের একটা ফ্লেম হবেই যেহেতু সল্টটা পুড়ছে, কিন্তু NaCl এর জন্য কি হবে, ওই ফ্লেমটা অনেকটু বাড়বে এবং হলুদ নয় একটু গোল্ডেন টাইপের কালার হবে। এবার তাহলে তোকে NaCl দিয়ে পার্টিকুলারলি কালারটা দেখতে হবে, না দেখলে হঠাৎ করে বোঝা সম্ভব নয়, তাহলে দেখতে হবে ব্যাপারটা। তাহলে NaCl এর জন্য সোনালি হলুদ রঙের কালার আসে, কেন আসে এক্সপ্লেন করছি, সোনালি হলুদ রঙের কালার আসে। আচ্ছা, পটাশিয়ামের জন্য কি হবে, হালকা বেগুনি শিখা তৈরি হলো। ক্যালসিয়াম হলে ওই যে বললাম রেড আসবে, স্ট্রনসিয়াম হলে যে ক্রিমসন রেড গোছের কালার আসবে। দেখতে হবে এই দুটো রেডের মধ্যে তফাৎ কোথায়, চোখে না দেখলে বোঝা যাবে না। নেক্সট যদি বেরিয়াম থাকে, যেহেতু এই গ্রুপের মেটালগুলোকে নিয়ে আলোচনা করছি তাই এই গ্রুপের মেটালের কথা বলি, তাহলে এখানে একটা অ্যাপেল গ্রিন কালার আসবে। কেন আসবে এই কালারটা, কেন আসে নিচে বলা রয়েছে। প্রথম প্যারাগ্রাফে কি করতে হবে সেটা বলেছে। প্রথম প্যারাগ্রাফে কি হবে, তুই যখনই সল্টটাকে ওই HCl এর মধ্যে চোবাবি কি হবে, সল্টটা ধর সোডিয়াম আছে, সল্টে NaCl আছে, NaCl মানে Na+Cl-। এবার NaCl শুধু NaCl নিলে ব্যাপারটা বোঝানো একটু চাপ আছে, কারণ তো অলরেডি ক্লোরাইড, HCl থেকে তো সেই Cl- আয়নকেই পাবে, লাভের লাভ তো হলো না। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তুই যে সল্টটা নিচ্ছিস সে সল্টের ক্যাটায়ন রয়েছে 2+ আয়ন, যদি অন্য কিছু থাকে সিঙ্গেল প্লাসও হতে পারে, অন্য প্লাসও হতে পারে। তাহলে সেই ক্যাটায়নটা কি করে, HCl এর HCl এর তো প্ল্যাটিনাম আয়নটাকে চুবালি দিয়ে সল্টটাতে লাগালি, তো সল্টার ওই সল্টের যে মেটালের ক্যাটায়নগুলো রয়েছে সেই ক্যাটায়নগুলো কি করে, HCl এর Cl- এর সাথে ক্লোরাইড সল্ট তৈরি করে, ঠিক আছে, তাহলে সেটা প্লাস অবস্থায় থাকে। তাহলে এবার ওই যে বানসেন বার্নারের যে অদীপ্ত শিখা রয়েছে সেই অদীপ্ত শিখায় প্রচুর ইলেকট্রন থাকে, ঠিক আছে। তাহলে কি লেখা রয়েছে, বানসেন বার্নারের যে ব্লু ফ্লেমটা সেই ব্লু ফ্লেমটা ইলেকট্রন সমৃদ্ধ, ঠিক আছে। এবার তুই যেই সল্টটা লাগাচ্ছিস সল্টটাতে মেটালের ক্যাটায়নস রয়েছে, ওই মেটালের ক্যাটায়নগুলো এই ব্লু ফ্লেমটা থেকে ইলেকট্রন পায়, দিয়ে মেটালে সিম্পল মেটালে কনভার্ট হয়। তাহলে তার ভ্যালেন্স সেল যেটা রয়েছে সেইখানে কি করে, ওই ভ্যালেন্স সেলে যেমন সোডিয়ামটা যখন ইলেকট্রন নিয়ে সোডিয়াম প্লাস ইলেকট্রন নিয়ে সোডিয়ামে কনভার্ট হলো, মানে 3s1 থেকে ইলেকট্রন বেরিয়ে গেছিল বা 3s1 এ ব্যাক হয়ে এলো, ওই ইলেকট্রনটা 3s1 থেকে 3p1, দ্যাট মিনস 3s লেভেল থেকে 3p লেভেলে জাম্প করলো ওই বানসেন বার্নারের এনার্জিটা নিয়ে, আগুনের এনার্জিটা নিয়ে উত্তেজিত হয়। এর ফলে এই উত্তেজিত ইলেকট্রনটি যখন নিম্ন শক্তি স্তরে তথা ভূমি স্তরে ফেরে তখন কি করে, শোষিত শক্তি দৃশ্যমান অঞ্চলের বিভিন্ন কম্পাঙ্কের আলোকে বিকিরণ করে, তার মানে ওটা 3s থেকে 3p তে জাম্প করলো, বা 3p থেকে ও যখন 3s এ ব্যাক করে আসবে তখন ভিজিবল রেঞ্জে কালার এমিট করবে। তো ভিজিবল এনার্জি বিভিন্ন কম্পাঙ্ক বা তরঙ্গদৈর্ঘ্য বিকিরিত করে এবং এর ফলে বার্নারের শিখা বিভিন্ন বৈশিষ্ট্যমূলক বর্ণ ধারণ করে। সোডিয়ামের জন্য আমরা গোল্ডেন ইয়েলো দেখতে পাবো, ক্যালসিয়ামের জন্য রেড, ব্রিক রেড আর কি, স্ট্রনসিয়ামের জন্য ক্রিমসন রেড, আর বেরিয়ামের জন্য আমরা অ্যাপেল গ্রিন এরকম কালার দেখতে পাবো। দ্যাট মিনস সবই ওই ইলেকট্রন ট্রানজিশনের জন্য, ইলেকট্রন ট্রানজিশন করছে, ব্যাক করছে আর লাইট এমিট করছে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখ ক্ষুদ্রাকার বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের এর যোজ্যতা ইলেকট্রনগুলি কেন্দ্রক দ্বারা দৃঢ়ভাবে আকর্ষিত থাকে। তো ইলেকট্রনগুলো যদি কেন্দ্রক দ্বারা দৃঢ়ভাবে আকর্ষিত থাকে তাহলে তাদের লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি লেভেলে জাম্পও করতে পারবে না। লোয়ার টু হায়ারে যদি জাম্প না করে তাহলে ব্যাক করবে না, ব্যাক যদি না করে কালার দেখতে পাবি না। তাহলে এদের ইলেকট্রনগুলো উত্তেজিত হওয়ার জন্য অধিক শক্তির প্রয়োজন। এবার অধিক শক্তির প্রয়োজনের ফলে বানসেন বার্নার সেই এনার্জিটা প্রোভাইডই করতে পারছে না। তো লোয়ার টু হায়ারে যদি ইলেকট্রন জাম্প না করে তাহলে ব্যাক করতে, মানে জাম্প না করে তো ব্যাক করার প্রশ্নই আসছে না। যদি হায়ার টু লোয়ারে ব্যাক না করে তাহলে এনার্জি এমিশনের ব্যাপারও আসছে না। ভাববি পিরিয়ডিক বলছি, সরি অ্যাটমিক স্ট্রাকচার, যেখানে লাইন স্পেকট্রা অফ হাইড্রোজেন এক্সপ্লেন করেছিলাম কিভাবে আসে, সেই সেম জিনিস। এই কারণে এই দুটি মৌল, তাহলে এটা একটা প্রশ্ন হতে পারে, কেন বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম এই মৌল দুটোর শিখা থেকে আমরা স্পেশাল কোনো ক্যারেক্টারিস্টিক কালার দেখতে পাই না, রঙিন করে না। কেন রঙিন করে না? এই কারণে রঙিন করে না কারণ বানসেন বার্নার থেকে এনার্জি পায় না, মানে বানসেন বার্নার এতটা এনার্জি প্রোভাইড করতে পারে না যে বেরিলিয়ামের ভ্যালেন্স ইলেকট্রনটা হায়ার এনার্জি লেভেলে যাবে, কারণ ওই ইলেকট্রনগুলো অনেক টাইটলি বাউন্ড সেন্টার অ্যাটমের সাথে, সরি সেন্টার অ্যাটম বলছি, সেন্টার নিউক্লিয়াসের সাথে। এবার সোডিয়াম লবণের ফলে কি হয়, যে সোডিয়াম লবণের উপস্থিতিতে অর্থাৎ সোনালী হলুদ শিখার উপস্থিতিতে অন্য ধাতু শিখা দেখা যায় না। তার জন্য তখন ডবল ব্লু গ্লাস ইউজ করতে হয়। এটা এখন না পড়লেও চলবে, এটা নিয়ে এখন জানার দরকার নাই। তো ডবল ব্লু গ্লাস দেখবি স্কুলে থাকতে পারে। তো ডবল ব্লু গ্লাস কেন ইউজ করা হয়? অন্য একটা শিখা এতটাই বেশি কালার দেয়, তার সাথে যদি অন্য কোনো মেটালস থাকে, মানে মেটালে ক্যাটায়ন থাকে, সেই কালারগুলো মাস্ক হয়ে যাবে, দেখতে পাওয়া যায় না, তখন ডবল ব্লু গ্লাস আমরা ইউজ করি। আরেকটা প্রশ্ন হতে পারে, পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য ধাতব লবণকে প্রথমে একটি উদ্বায়ী লবণে পরিণত করা হয়, যা উত্তাপে সহজে বিয়োজিত হয়ে ধাতব আয়ন উৎপন্ন করে। ধাতুর এই অন্যান্য লবণের চেয়ে ক্লোরাইড লবণগুলো অনেক বেশি উদ্বায়ী, ঠিক আছে? তাহলে সহজেই যেন মেটালের ক্যাটায়নটা তৈরি করতে পারে, তাই একটা উদ্বায়ী লবণ দরকার। সেই উদ্বায়ী লবণটা ক্লোরাইডগুলো সাধারণত উদ্বায়ী হয়, তার জন্য ওই HCl এ প্ল্যাটিনাম ওয়্যারটাকে চুবিয়ে তারপরে আমি
সল্টটাকে নিচ্ছি প্ল্যাটিনাম ওয়্যারের উপর, ঠিক আছে, চোবালাম ওই মানে চোবালাম ভেজা অবস্থাতেই আমি সল্ট নিলাম, যে সল্টের গায়ে লেগে যায়, তার ক্লোরাইড সল্টে কনভার্ট হচ্ছে উদ্বায়ী, যা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাহায্যে পরীক্ষার লবণকে উদ্বায়ী ক্লোরাইড লবণে পরিবর্তন করা যায়। স্বভাবতই যেসব যৌগ সালফেট সালফেট ফসফেট আছে এই প্রক্রিয়ায় সহজে ক্লোরাইড লবণে পরিণত হয় না, সেগুলি শিক্ষা পরীক্ষায় সাড়া দেয় না। প্রবলেমটা এইখানে, তাহলে ওই সালফেটগুলোই প্রবলেমেটিক, সালফেট আর ফসফেটগুলো এরা সহজে ক্লোরাইড সল্টে কনভার্ট হচ্ছে না। এবার ব্যাপারটা হচ্ছে বেরিয়াম বা স্ট্রনসিয়াম বা ক্যালসিয়ামের ক্যারেক্টারিস্টিক কালার আছে, এবার তোর ওখানে ওর সালফেট দিয়ে দিয়েছে, বেরিয়ামে সালফেট দিয়ে দিয়েছে, তুই অ্যাপেল গ্রিন কালার পাবি না, কারণ ওই বেরিয়াম সালফেটকে ব্রেক করে বেরিয়াম ক্লোরাইড বানানো যাচ্ছে না। এগুলো ইনফরমেশন, এগুলো তোকে জানতে হবে, কি করে জানবি, পড়ে জানতে হবে, মুখস্থ করতে হবে। এই হচ্ছে ইনঅর্গানিক তো তোকে মুখস্থ করতে হবে। প্রচুর এক্সেপশন আছে, এক্সেপশনটাই এখানে কমন জিনিস, তো সেই জিনিসপত্রগুলো তো আমাদের পড়তে যেতে হবে। তাহলে এইখানে একটা আমাদের ব্যাপার রয়েছে, তো এদেরকে কনভার্ট করতে পারছি না, তাহলে এরা সারাও দেবে না। তাহলে এই ছিল আমাদের গ্রুপ টু যে ইম্পর্টেন্ট জিনিস সেগুলো বললাম। এবার পরের দিন আমরা একটা প্রিভিয়াস ইয়ার আমরা এরপরেই আলোচনা করবো না, এরপরে পি ব্লকের যে 13 আর 14 আছে সেই দুটো আমরা আলোচনা করব, এবং প্রিভিয়াস ইয়ারে যেহেতু খুব বেশি কোশ্চেন নেই তাই এস ব্লক আর পি ব্লকের প্রিভিয়াস ইয়ারটা আমরা একটা সিঙ্গেল ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। তাহলে আমাদের এটা হয়ে যাবে। দেন আমাদের শুধুমাত্র ইউনিট 5টা পড়ে রয়েছে, গ্যাসিয়াস স্টেট আর তোর সলিড স্টেট, ঠিক আছে, ওই দুটো আলোচনা করে দেবো, তাহলেই হয়ে যাবে। বেশ, তাহলে আজকে এতটাই থাকলো, বাকি পরের ক্লাসে